শুভ সন্ধ্যা, শুভেচ্ছা সবাইকে। আজকে আমাদের সপ্তম ক্লাস করতেছিলাম হেডস অফ ইনকাম গুলো নিয়ে। তো আমরা তিনটা হেডস অফ ইনকাম কমপ্লিট করেছি। একটা চাকরি হইতে আয়, একটা ভাড়া হইতে আয়, একটা কৃষি হইতে আয়, চতুর্থটা হইলো ব্যবসা হইতে আয়। তো এটা অনেক বড়। এটাতে আমাদের প্রায় 6টা থেকে 7টা ক্লাস লাগবে। তো এই জন্য এটা পরে ধরবো। এরপরে যে তিনটা আজকে মূলধনী আয়, তারপর আর্থিক পরিসম্পদ হইতে আয়, অন্যান্য উৎস হইতে আয়, তিনটারই প্রিপারেশন নিছি। যদি সম্ভব হয় তিনটা কমপ্লিট করবো, না হলে যতটুকু কমপ্লিট করতে পারি ততটুকু কমপ্লিট করব। ওভারলোড নিলে আসলে আমাদের মাথায় থাকবে না। একদিক দিয়া আমরা শুনবো, আরেক দিক দিয়ে বের হয়ে যাবে। তাই রিল্যাক্সে আমরা করব, যতটুকু কমপ্লিট করতে পারি। এটা শেষ করতে যদি আমাদের 2টা ক্লাস লাগে, 2টা ক্লাস শেষ করে তারপরে আমরা মানে ফাইনালি যে বিজনেস ইনকাম, যেটা নিয়ে অনেকের যে জানার আগ্রহ, যে আসলে কোম্পানি অ্যাকাউন্টস কিভাবে করে। তো বিজনেস ইনকামের ক্ষেত্রে যদি আমরা পার্সনের কথা চিন্তা করি, প্রপার্টিশিপ বিজনেস, তাদের তো আসলে অত বেশি কাজ নাই। যদি অনেক বড় না হয়ে থাকে, 4 কোটি টাকা অ্যাটলিস্ট টার্ন ওভার ক্রস না করে থাকে, ছোট, অল্প, মানে ওইটা আসে কি পার্সোনাল ট্যাক্স পেয়ারের মধ্যেই পড়ে। তো সেই হিসাবে ওইটার একেবারে সিম্পল কাজ। কিন্তু ইস্যু হলো যখন কর্পোরেট রিটার্ন আপনারা সাবমিট করবেন, এই জন্যই ওইটাতে অনেক বৃহৎ আকারে আমাদের শিখতে হবে, যেখানে অ্যাকাউন্টিংও আছে, যেখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনও আছে। তো সেটা আমরা এই 2টা ক্লাস শেষ করে, যদি 2টা ক্লাস লাগে, ক্যাপিটাল গেইন, তারপরে কি আর্থিক পরিসম্পদ থেকে আয়, অন্যান্য উৎস হইতে আয়, এই তিনটা শেষ করার পরে আমরা ওইটাতে যাব। তো ওইটা তো কি একটু বড় পরিসরে আর কি। আমার ডিসপ্লে তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, দেখা যায়। দেখা যায়, ডিসপ্লে ক্লিয়ার। মূলধনী আয় মানে ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনটা কোনটা? আমাদের যখন কোনো অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট, সেই অ্যাসেট বিক্রির মাধ্যমে যে ইনকামটা জেনারেট হয়, সেটা হলো ক্যাপিটাল গেইন। এই ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে একটা আছে আপনার বিক্রয় মূল্য। কিভাবে এই ক্যাপিটাল গেইনটা নির্ধারণ হয়? আমার একটা জমি আছে, এই জমিটা আমি বিক্রি করলাম, বিক্রি করে একটা অ্যামাউন্ট পাইলাম। তাহলে পুরোটাই তো আমার ইনকাম না, একটা অংশ ইনকাম। তো এখানে এই বিক্রির এগেনিস্টে যে ইনকামটা হইলো, এটা ক্রয় করতে হয়েছে অথবা উত্তরাধিকার সূত্রে আমরা পাইছি, যে কোনো মাধ্যমে তো অর্জন হয়েছে, পারচেস হয়েছে, ওইটা অর্জন মূল্য বলে। তাই অ্যাকুইজিশন যে হয়েছে, এটার একটা অবশ্যই ভ্যালু আছে। ওই অ্যাকুইজিশন ভ্যালু এবং বিক্রয় মূল্য দুইটার যে গ্যাপ, এই গ্যাপটা হইলো মূলধনী আয়। তো এক্ষেত্রে আরো একটু বলা আছে যে অর্জন মূল্যই না, এর সাথে আরো কিছু খরচ যুক্ত হয়। খরচগুলো যুক্ত হওয়ার পরে তারপরে হলো বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে যেটা হয় সেটাই ফাইনালি ক্যাপিটাল গেইন। আমি একটা জায়গা কিনলাম, জায়গা কেনার 20 লাখ টাকা দিয়ে। তো এটার সাথে তো আমার আরো কিছু খরচ আছে। কেমন? ধরেন রেজিস্ট্রেশন খরচ আছে, আর উৎসে ভ্যাট আছে, ট্যাক্স আছে, আরো বেশ কিছু খরচ আছে, দলিল লেখকের খরচ আছে। এরপরে দেখা যায় এটা ইনিশিয়াল খরচ। তারপরে দেখা যায় আমি 6 মাস পরে একটা ডোবা কিনেছি, ডোবাটা আমি ভরাট করেছি, ভরাট করে দেন আমি বিক্রি করেছি। এই যে ডোবা ভরাট পর্যন্ত যত খরচ, এই সবগুলোই আপনার একুইজিশন খরচের মধ্যে আসবে। তাহলে 20 লাখ টাকাতে জায়গা কিনলাম, আরো আমার 1 লাখ টাকা বা 2 লাখ টাকা রেজিস্ট্রেশন খরচের সাথে খরচ আসলো 22 লাখ টাকা, জায়গা ভরাট করলাম 8 লাখ টাকা। তাহলে আমার এই একুইজিশন ভ্যালু দাঁড়াইলো 30 লাখ টাকা। এখন আমি এটা যা বিক্রি করব, যত বিক্রি করব, এই বাকি টাকাটা হইলো আমার ক্যাপিটাল গেইন। এটা আমার যখন এরকম কোন ইনকাম আসবে এখানে দেখাবো। এটা তো জমির কথা বললাম, হইতে পারে ফ্ল্যাট, হইতে পারে মেশিনারিজ, এই সবগুলো আয় সেম ভাবে এখানে আসবে। হইতে পারে গাড়ি, আপনার গাড়ি একটা কেনা ছিল, এই গাড়িটাও এখন 10 লাখ টাকাতে কিনছেন, কিছুদিন পরে 12 লাখ টাকা বিক্রি করছেন, গেইন হইতে পারে। এই গেইনটা এখানে আসবে। মানে ক্যাপিটাল টাইপের যা কিছু আছে, ওইখান থেকে যে অর্জন, সেটা। এখন একটা জিনিস আসে যে শেয়ার বাজার থেকে যে আয়, এই এই
যতগুলো এখানে হেড আছে এই একটা জায়গায় তো পাবেন না যে শেয়ার বাজার থেকে আয় এটা এখানে লেখা নাই, কিন্তু এটাও মূলধনী পরিসম্পদ থেকে আয় হিসেবে গণ্য হয়। তো শেয়ার কিনাটাও ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, সেটা অবশ্য পরের পার্টে আর্থিক পরিসম্পদ আয়ের মধ্যে একটা ক্লজ আছে, ওইখানে লেখা আছে। তো আপনি যদি এই পার্ট পড়েন, এই পার্টে কোথাও পাবেন না শেয়ার বাজার থেকে আয়। আবার শেয়ার বাজার থেকে দুই ধরনের আয় হয়, একটা হইলো আমি ক্রয় বিক্রি করে আয়, আর একটা হইলো কি আমি ডিভিডেন্ড পাই। তো এটারও দুইটা ভাগ হয়ে যায়, একটা চলে আসে ক্রয় বিক্রি করে যে আয়টা হয়, যেমন একটা এসিআই ফার্মাসিউটিক্যালস এর আমি শেয়ার কিনলাম 150 টাকা দিয়ে, বিক্রি করলাম 160 টাকা, এখানে 10 টাকা করে আমার লাভ হইলো, 100 শেয়ার 10 টাকা করে 1000 টাকা লাভ হলো, এটা আমার ক্যাপিটাল গেইন। এখন ওই নির্দিষ্ট সময়ে গিয়ে দেখা যায় আমার বেশ কিছু শেয়ার ছিল, এখান থেকে এসিআই লিমিটেড ডিভিডেন্ড দিল। ডিভিডেন্ড দুই ভাবে দেয়, একটা ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং একটা কি শেয়ার ডিভিডেন্ড দেয়, আপনার শেয়ার অ্যাড হয়। তা আমার 100 শেয়ার ছিল, 100 শেয়ারের উপর যেই আমি লভ্যাংশটা পাইলাম, সেই লভ্যাংশটার উপর আবার কি করলো, সোর্সে তারা ট্যাক্স কেটেও রাখলো। তো এই লভ্যাংশটা আর ক্যাপিটাল গেইনে আসবে না, কারণ এটা লভ্যাংশ, এটা চলে আসতেছে আর্থিক পরিসম্পদ থেকে আয়ের মধ্যে। আর এই ক্যাপিটাল গেইনে অনেকগুলো ইস্যু আছে, সপ্তম তফসিল অনুযায়ী অনেকগুলো প্যারামিটার। তো এটা অনেক কনফিউজিং, বাট আমি আজকে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করব, আপনারা দেখলেই বুঝবেন যে আসলে কতগুলো কনফিউজিং এখানে ইস্যু আছে। তাহলে সহজভাবে বললে, আমার যত অ্যাসেট আছে এই অ্যাসেট বিক্রির মাধ্যমে যেই গেইনটা আমার হবে সেটাই ক্যাপিটাল গেইন, সেটা যে কোনো টাইপের অ্যাসেটই হোক। মূলধনী আয়ের অর্থ হলো মূলধনী পরিসম্পদের মালিকানা হস্তান্তর থেকে অর্জিত মুনাফা বা লাভ। এই ধরনের আয় তখনই ঘটে যখন কোনো পরিসম্পদ, জমি, ভবন, যন্ত্রপাতি ইত্যাদি প্রকৃত ভাবে হস্তান্তর করা হয়। যতক্ষণ না আপনি হস্তান্তর করতেছেন ততক্ষণ কিন্তু এই গেইন দেখানো যাবে না। আবার এমন হইতে পারে যে আমরা ভ্যালুয়েশন করি, অ্যাসেট ভ্যালুয়েশন করি, তো অ্যাসেট ভ্যালুয়েশনে দেখা যায় কি আসে, আমার জায়গাটা কেনা মূল্য ছিল 20 লাখ টাকা, বর্তমানে এটা 1 কোটি টাকা। তাহলে আমি আমার ট্যাক্স ফাইলে কত দেখাবো, 20 লাখ টাকাই না 1 কোটি টাকা? অবশ্যই 20 লাখ টাকা। 1 কোটি টাকা আমি দেখাইতে পারবো না, যতক্ষণ না এটা হস্তান্তর হয় ততক্ষণ এটা দেখানো যাবে না। অ্যাসেট ভ্যালুয়েশন ওটা আলাদা জিনিস, ওটা বিভিন্ন পারপাসে মানুষ ইউজ করে, সেটা ওইখানকার জন্যই প্রযোজ্য, বাট রিটার্নের জন্যই প্রযোজ্য না। আপনারা যদি দেখেন গুলশানের জায়গার দাম অনেক বেশি, আমরা সবাই জানি। আজ থেকে 50 বছর আগে বা আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে যে জায়গা, ওগুলো দেখবেন প্রতি কাঠা 500 টাকাও ছিল না, এর চেয়ে কমও ছিল। দেখা যায় 10 শতাংশ একটা জায়গা, ওইখানের মূল্য 500 টাকা। তো অ্যাসেট ফাইলে বা রিটার্নের যে আইটি টেনের বি, ওইখানে কিন্তু ওই ব্যক্তির জায়গার মূল্য কত আছে, এখন 500 টাকাই আছে। তো যদি এখনকার প্রেক্ষাপট চিন্তা করেন, ওই জায়গার মূল্য আছে 10 কোটি টাকা, তাহলে সে কত দেখাবে, সে অবশ্যই 500 টাকা দেখাবে, সে 10 কোটি টাকা দেখাবে না। 10 কোটি টাকা কখন দেখাবে, সে যদি এটা বিক্রি করে দেয়, 10 কোটি টাকা বিক্রি করলো, এই বিক্রি করে তার ফাইলে 10 কোটি টাকা আসলো, সেটা যেই যে হেডে আসবে, ব্যাংকে আসুক বা অন্য যেভাবে আসুক, সেখানে অ্যাড হবে। কিন্তু আইটি টেনের বিতে ইনকাম ট্যাক্সের ফাইলে অবশ্যই সে 500 টাকাই দেখাইতে পারবে, এর বেশি দেখাইতে পারবে না। কারণ এখানে বলা আছে, তবে এখানে একটি শর্ত উল্লেখ আছে, যদি আন্তর্জাতিক হিসাব মানে আইএএস এবং আইএফআরএস অনুযায়ী যদি অ্যাসেট ভ্যালুয়েশন করা হয়, সেক্ষেত্রে সেই মূল্য গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে ওই ব্যক্তির জায়গা, ওই 500 টাকার জায়গা যদি 10 কোটি টাকা দেখায়, পারবে না, দেখাইতে হবে 500 টাকা। মূলধনী আয় পরিগণনা, এই মূলধনী আয়টা কিভাবে পরিগণনা করবে, বাজারের বিক্রয় মূল্য বা ন্যায্য বাজারের মূল্য বিয়োগ অর্জন মূল্য। তো এটা কেন ঘটে, এই ন্যায্য বাজার মূল্য কেন বলছে, আমরা তো মানে জাতিগত ভাবে একটু আমাদের সমস্যা আছে, আমরা ট্যাক্স দিতে চাই না। তো এই জন্য দেখা যায় জায়গার দাম অনেক বেশি, বাট বিক্রি দেখায় কম, এটা একটা আছে। দ্বিতীয়ত আরেকটা আছে মৌজা মূল্য। তো অধিকাংশ লোকই করে কি, মৌজা মূল্যতে বিক্রি দেখায়। যেমন মতিঝিল এলাকায় যদি মৌজা মূল্য কাঠা প্রতি 1.5 কোটি টাকা থাকে,
বাস্তবে ওই জায়গার মূল্য ধরেন 3 কোটি 4 কোটি টাকা, তো বিক্রি করলো কত? 3 কোটি টাকাই ধরলাম। তো 3 কোটি টাকা ধরলে বিক্রি করলো, সে রেজিস্ট্রেশন করলো 2 কোটি টাকা, এখানে 1 কোটি টাকা গ্যাপ আছে। তখন ডিসিটি যখন দেখলো যে এই জায়গা, সে ফাইলে তো নিয়ে আসবে যেহেতু অনেক টাকা নিয়ে আসলো, দেখলো যে এই জায়গা সে বিক্রি দেখাইছে 2 কোটি টাকা করে, তখন তার মধ্যে একটা কি কনফিউশন তৈরি হতে পারে কি, না এই জায়গা তো 2 কোটি টাকা, এই জায়গা তো বেশি। তখন হইলো ডিসিটি ওইটা আবার অ্যাসেসমেন্ট করে সেই 2 কোটি টাকার জায়গায় 3 কোটি টাকা বসাইতে পারবে। সে আবার যাচাই করবে, যাচাই করে দেখবে যদি 3 কোটি টাকা হয় তাহলে 3 কোটি টাকাই কাউন্ট করবে, কাউন্ট করলে তার ক্যাপিটাল গেইন ওইভাবে দেখাবে, তারপরে আইন অনুযায়ী যেভাবে ট্যাক্স প্রযোজ্য হয় ট্যাক্স করবে। আর অর্জন মূল্যটাও সেম, যেটাকে বললাম, ক্রয় মূল্য, রেজিস্ট্রেশন খরচ, সোর্সে ভ্যাট ট্যাক্স যা দিয়ে থাকে, অন্যান্য যা খরচ হয় সেই খরচটা আসবে, সেই সাথে কোনো যদি আরো উন্নয়নমূলক কাজের জন্য যদি কোনো খরচ হয়ে থাকে সেটাও আসবে। যেমন একজন ব্যক্তি জমি বিক্রি করেন 15 লাখ টাকা, কিন্তু সেই জমির বর্তমান বাজার মূল্য 20 লাখ টাকা। তো যেহেতু এখানে দুইটার মধ্যে কি একটা মূল্যায়ন করা হয়েছে ক, একটা হয়েছে খ, বর্তমান মূল্য 15 লাখ টাকায় বিক্রি করছেন আর বাজার মূল্য হইলো 20 লাখ টাকা, তাহলে এখানে কাউন্ট করা হবে 20 লাখ টাকায়। যদি এটা আগে করে না, বেসিক্যালি পরেই করে, আগে তো আসলে রিটার্ন সাবমিটের আগে তো এটা যাচাই করে না, এটা আবার তখন হইতো যখন নর্মালি রিটার্ন সাবমিট হইতো, আগে যাচাই বাছাই করতো, দেন মানে ট্যাক্স চার্জ করতো, তারপরে হইলো ফাইনাল হইতো, রিটার্ন অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাইতো বা রিটার্ন ফাইনাল হইতো। যেহেতু সেলফে করে, সেলফে করলে সে যেটা ডিক্লারেশন দিবে সেটাই ঠিক থাকবে, পরবর্তীতে অ্যাসেসমেন্ট হোক আর অডিট হোক, দেন হইলে এটা ফাইনাল হবে। এখন এমন হইতে পারে যে আমি জায়গা কিনলাম, অর্জন মূল্য মানে আমি ক্রয় করি নাই, আমার জায়গা বিক্রি করছি, কিন্তু আমি ওই জায়গাটা ক্রয় করি নাই, এটা আমি বিভিন্ন মাধ্যমে পেতে পারি। কি কি থাকতে পারে? উপহার, আমি উপহার পাইতে পারি, আমাকে যে কি উপহার দিতে পারে। তারপরে উইল বা দানপত্র, আমাকে দান করে দিতে পারে আমার বাবা, আমার মা আমাকে দান করে দিতে পারে, উইল করে দিতে পারে। তারপরে উত্তরাধিকার সূত্রে, তা আমাদের পৈতৃক যে সম্পত্তি আছে সেই সম্পত্তিটা আমরা যত ভাই বোন আছি বা যারা যারা পায় তারা যেটা পায় সেটা হলো পৈতৃক সম্পত্তি। ট্রাস্টের মাধ্যমে পাইতে পারি, একটা ট্রাস্ট গঠন করে সেখান থেকেও দিতে পারে। কোম্পানি বন্ধ হলে বিতরণ, এটা একটু ব্যতিক্রম। পার্টনারশিপ বা পরিবার ভেঙে গেলে সম্পদ ভাগাভাগি হওয়ার কারণে, মানে এই যে ক্ষেত্রগুলো আছে যে কারণেই ঘটুক, এই ক্ষেত্রে কি আপনার ভ্যালুটা থাকে না। এক উইল করে দিলে, হেবাদলিল করে দিলে তখন আবার ভ্যালুটা থাকে, অন্যান্য ক্ষেত্রে থাকে না। তখন এইভাবে প্রাপ্ত জমি যখন আমরা বিক্রি করব, তখন অ্যাকুইজিশন ভ্যালু কিভাবে ধরবো? অ্যাকুইজিশন ভ্যালু ধরবো যেই সময়ে আমি পাইছি ওই সময়ের মূল্যটা, মার্কেটে মূল্যটা কত ছিল, মানে মৌজ মূল্যটা কত ছিল, সেটা ধরে আমি অ্যাকুইজিশন ভ্যালু ধরবো। যদি একটা জমি বিক্রি করলাম কত, 80 লাখ টাকায়, তো এটা উইলের মাধ্যমে পাওয়া হয়েছে, তো সেটা কি বাজার মূল্য ছিল 50 লাখ টাকা অর্জন মূল্য। আর তাহলে এখানে গেম হইলো 30 লাখ টাকা, 80 লাখ টাকা থেকে 50 লাখ টাকা বাদ, মানে অর্জন মূল্য 30 লাখ টাকা। কেউ কিছু বলবেন? এটা বাজার মূল্যের উপর নির্ধারণ করতেছে, বা বাজার মূল্য তো তখন খুঁজে পাওয়াটা সম্ভব হয় না বাস্তবে আর কি। তখন কি পাবেন? আপনার মৌজ মূল্য পাবেন, কারণ ওই রেজিস্টার অফিসে গেলে উম, ওই এলাকার কত বছর আগে কত টাকা ছিল সেই তথ্য পাওয়া যায়। দাদা একটা কোশ্চেন করতে পারবো? বলেন। দাদা, যখন আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বাদ দিয়ে যখন আমার ক্যাপিটাল গেইন হিসাব করা হবে, আহ দাদা ক্রয় মূল্যটা হচ্ছে আমি মৌজে রেটে যদি করলাম বা মৌজে রেট থেকে একটু বেশি ধরে করলাম, ধরেন আমার বাড়ি সাভারে, ধরেন আমাদের এলাকাতে মৌজে রেট যদি দাদা ধরেন 3 লক্ষ টাকা ডেসিমেল থাকে, ধরেন রেজিস্ট্রেশন 3.5 লক্ষ টাকা দাদা ডেসিমেল ধরা হলো, মানে মৌজে রেট থেকে 50,000 টাকা বেশি, এবং লেনদেনটা দাদা ধরুন চেকের মাধ্যমে হলো,
তা এই ফাইলটা যদি অডিটে পড়ে তাহলে তারপর কি ডিসিটি ঝামেলা করতে পারে? কারণ আমার মৌজা রেট থেকে আমি দাদা একটু বেশি রেটে কিন্তু নিছি, আবার ওই ট্রানজাকশনটা তো তা ব্যাংকের মাধ্যমেই করছি। তারপর কি ঝামেলা করতে পারে, মানে ফেয়ার মার্কেট ভ্যালু নিয়ে বা এসব নিয়ে? 3 লাখ টাকাটা 3.5 লাখ টাকা বিক্রি করছেন না? জি, 3 লাখ 50। টাকা মৌজা রেট, কিন্তু আমরা রেজিস্ট্রি করছি 3.5 লাখ টাকা, মানে একটু আরো বেশি নিছি হ্যাঁ, তো এই রেজিস্ট্রি প্রাইসটা। না, সেক্ষেত্রে হইলো ওই ব্যাংকিং চ্যানেলে কি 3.5 লাখ টাকা করে পাইছেন? জি, তাহলে অসুবিধা নাই, আচ্ছা, তাহলে অসুবিধা নেই। ওকে এখানে একটা মেকানিজম আছে, সামনে আরো টপিকস আছে, তো আমি আলোচনা ওকে করব। ওকে। পরিগণনার সময় মূলধনী পরিসম্পদ বিক্রি বা হস্তান্তরের মাধ্যমে যে আয় বা লাভ অর্জিত হয় তা সেই নির্দিষ্ট আয় বর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এমন হয়, দেখা যায় যে এই জুন মাসে এসে আমি বিক্রি করছি, তো বিক্রি করার ফলে জুন মাসে বিক্রি করছি, জুন মাসেই যদি আমি রেজিস্ট্রেশন করে দিয়ে দেই, তাহলে আমার কি ওই অর্থ বছরের ইনকাম। এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই আশা করি। কিন্তু দেখা যায় যে জুন মাসে আমি বায়না নিলাম, একটা জায়গায় আমি বিক্রি করতেছি 50 লাখ টাকা, জুন মাসে বায়না নিছি 10 লাখ টাকা, মানে অ্যাডভান্স নিয়েছি। তো এই অ্যাডভান্সের টাকাটা আমি কি 10 লাখ টাকা নিয়েছি, এটা কি আমি এই জমি বিক্রি থেকে দেখাবো না অগ্রিম হিসেবে দেখাবো? তো এখানে এই জিনিসটাই ক্লিয়ার করছে যে আপনি যখন রেজিস্ট্রেশন করে দিয়ে দিবেন, যখন ফাইনালি সেটেলমেন্ট হয়ে যাবে, তখনই আপনার সেলস হিসেবে ডিক্লারেশন দিতে হবে, ক্যাপিটাল গেইন হিসেবে আপনার ডিক্লারেশন দিতে হবে। কিন্তু যতক্ষণ অ্যাডভান্স পান, যেটুকু পান ওইটুকু আপনার মানে এই ক্যাপিটাল গেইন হিসেবে ট্রিট হবে না। সেটা কোথায় দেখাবেন? সেটা আপনি অগ্রিম রিসিপ্ট হিসেবে লায়াবিলিটিস পাশে দেখাবেন। জমি সেল পারপাস অ্যাডভান্স গ্রহণ 10 লাখ টাকা, এটা আপনার লায়াবিলিটি দিতে হবে। যদি আপনি জমিটা না বিক্রি করেন, এই টাকাটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। কাজেই যেই অর্থ বছরে আসবে সেই অর্থ বছরের ইনকাম হিসেবে দেখিয়ে দিতে হবে, কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে গেলে বিপদ আছে। বিয়োজন অনুমোদনের সীমাবদ্ধতা। কোনো ব্যয়ের উপর যদি উৎসে কর কর্তনের বিধান থাকে, উৎসে কর কর্তন অংশ 7 অনুযায়ী টিডিএস অ্যাপ্লিকেবল যেখানে, তাহলে আপনাকে ওই টিডিএস কেটে পেমেন্ট করতে হবে। যদি আপনি টিডিএস না কেটে পেমেন্ট করেন, আপনার ওই খরচটা ডিসঅ্যালাউ করে দিবে। এটা আসলে ব্যক্তির ক্ষেত্রে ঘটে না, এটা বেশিরভাগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঘটে। কিন্তু প্রতিষ্ঠানের ক্ষেত্রে আবার 2 টাইপের প্রতিষ্ঠান আছে। একটা হলো যে তার ক্যাপিটাল গেইনের একটা অংশ হইতে পারে, আর একটা হইতে পারে যারা ব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসায়ীদের ক্ষেত্রে হবেন, ব্যবসায়ী বলতে যারা জমির ব্যবসা করে, যেটা বসুন্ধরা, তারা কি জমি ক্রয় বিক্রি করে, তাদের জন্য এটা ক্যাপিটাল গেইন না। হ্যাঁ, তাদের জন্য বিজনেস ইনকাম। বা কিন্তু ধরেন অন্য একটা প্রতিষ্ঠান নেন এসিআই লিমিটেড, তাদের একটা জায়গা আছে, সেটা সে বিক্রি করতেছে, তারা লিমিটেড প্রতিষ্ঠান। এখন এটা যখন ক্রয় করছে, এর সাথে অনেক খরচ রিলেভেন্ট আছে। ধরেন একজন থার্ড পার্টিকে এটা দিয়েছে, এই থার্ড পার্টি এটা কি ক্রয় করেছে, অন্যান্য যা খরচ তারা করেছে, কিন্তু শর্ত অনুযায়ী যেহেতু তারা লিমিটেড প্রতিষ্ঠান, তাদের জন্য সোর্স ট্যাক্স প্রযোজ্য ছিল। সে তাকে যখন পেমেন্ট দিছে, ওই সোর্স ট্যাক্স তারা কি কাটে নাই। না কাটার ফলে কিছু খরচ আছে, যেই খরচটা তাকে দিয়েছে ওই খরচগুলো সে খরচ হিসেবে ক্লেম করতে পারবে না। কেন? এই যে আইনে বলে দিছে যে টিডিএস প্রযোজ্য, টিডিএস না কাটার কারণে। তখন এটা যদি না করে তাহলে কি হবে? ধরেন একটা জায়গা তারা বিক্রি করলো 50 লাখ টাকা, জমি কেনা ছিল 20 লাখ টাকা, আর যে থার্ড পার্টি এটা মানে এই পার্সেসের সাথে সম্পৃক্ত, সে 5 লাখ টাকা ধরেন কমিশন নিয়েছে টোটাল প্রসেস। মানে এটা তো আমরা জানি যে যে কোনো থার্ড পার্টির মাধ্যমে আসলে এখন অধিকাংশ লেনদেন হয়, যে কমিশন। তাহলে ধরুন তার এখানে এই 5 লাখ টাকার উপর 10% ট্যাক্স প্রযোজ্য ছিল, সোর্স ট্যাক্স 10% কাটে নাই। না কাটার ফলে এই 5 লাখ টাকা আর ক্রয় 20 লাখ টাকা, দুটো মিলে 25 লাখ টাকা, আর তারা বিক্রি করছে 50 লাখ টাকা, লাভ হইলো 25 লাখ টাকা। কিন্তু যদি এই 5 লাখ টাকার সোর্স ট্যাক্স না কাটে, ডিসঅ্যালাউ করে দিবে, মানে এই খরচ বিবেচনায় নিবে না। তাহলে তার কস্টিং 25 লাখ টাকা থেকে কমে 20 লাখ টাকায় চলে আসলো, প্রফিট 30 লাখ টাকা হয়ে এলো। এই জন্য তাহলে কি তার এটা একটা ইম্প্যাক্ট পড়লো, তখন এই 5 লাখ টাকার উপর তাকে বাড়তি ট্যাক্স গুনতে হবে। তো বলছে যদি সোর্স ট্যাক্স প্রযোজ্য হয়, সোর্স ট্যাক্স কাটতে হবে, না হলে তার এই খরচ ডিসঅ্যালাউ হবে। তো জন্য তার কি ট্যাক্স লায়াবিলিটি বেড়ে যাচ্ছে।
এবং প্রতিষ্ঠানের জন্য এই ক্যাপিটাল গেইন এটা কিন্তু নির্দিষ্ট হারে ট্যাক্স প্রযোজ্য। এই পার্সনের মতো কিন্তু সুবিধা নাই, ফাইনাল ট্যাক্স না। মূলধনী আয় নির্ধারণে অন্যান্য বিষয়াবলী আমি কিন্তু প্রত্যেকটা সেকশন লেখা আছে, যে ধারা 61 যে যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছি হেডও আছে এবং রেফারেন্সও আছে। মূলধনী আয়ের ক্ষেত্রে ন্যায্য বাজার মূল্যের সঠিক বিবেচনা এবং নির্দিষ্ট পরিস্থিতিতে মূল্য সংশোধন প্রক্রিয়া নির্ধারণ করুন। ডিসিটি এই ক্ষমতা আছে যে ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করা, যদি ওই রেটটা 15% ক্রস করে তবে সে বাড়তি টাকার উপর ট্যাক্স বসিয়ে দিতে পারবে। একটা জমি সে বিক্রি দেখাইছে 50 লাখ টাকায়, কিন্তু দেখলো যে বাজার মূল্য 60 লাখ টাকা, গ্যাপ 10 লাখ টাকা, পার্সেন্টেজ করলে দেখলো যে এটা কি 16.67% ডিফারেন্স হয়েছে, তার মানে 15% ক্রস করছে। এই 15% ক্রস করার কারণে ডিসিটি কি 60 লাখ টাকা ধরে তার উপর ট্যাক্স বসিয়ে দিতে পারবে। অর্জন মূল্যের ক্ষেত্রে নির্ধারণের ক্ষমতা, যদি করদাতা সম্পদের অর্জন মূল্য অনেক বেশি দেখান তবে সরকার সেই দামে সম্পদ কিনে নিতে পারে। আমি জায়গা বিক্রি করলাম 50 লাখ টাকা, অর্জন মূল্য দেখাইলাম 40 লাখ টাকা, মানে অংশ প্রফিট কম দেখানো, মানে ক্যাপিটাল গেইন কম দেখাবো, ট্যাক্স কম দিব এই উদ্দেশ্যে। তো এই ক্ষেত্রে সরকার চাইলে, ওই ডিসিটি চাইলে বা সরকার চাইলে ওই জায়গা কিনে নিতে পারে। এরকম বাস্তবে এই জিনিস আসলে ঘটে না, এটা আইনেরই ভাষা, আইনের তো অনেক কিছু আছে, সব আসলে প্রয়োগ হয় না। আর এখন হলো যেহেতু ফাইনাল ট্যাক্স ব্যক্তি পর্যায়ে, স্বাভাবিক ব্যক্তি আমার আপনার ক্ষেত্রে, সেই জন্য এটা নিয়ে খুব বেশি মানে ঝামেলা হয় না। কিন্তু যদি ফাইনাল ট্যাক্স না করতো তাহলে এটাতে বেশ ঝামেলাই হইতো, কারণ তখন যে পরিমাণ গেইন হইতো স্ল্যাব অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হইতো। স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দেয়া মানে যার যত ইনকাম বেশি তার ট্যাক্সের স্ল্যাব তত বেশি। আর এখন তো সর্বোচ্চ স্ল্যাব 30%। এই বছর থেকে আমরা যে রিটার্ন সাবমিট করি, গত বছর সেটা ছিল 25%। নতুন কোম্পানিতে পরিশোধ হস্তান্তরের ক্ষেত্রে কর মুক্তি, যদি কোনো ফার্মের সম্পদ নতুন কোম্পানিকে হস্তান্তর করে তবে কর ছাড় পাওয়া যায় নির্দিষ্ট শর্তে। শর্তগুলো কি? শর্তগুলো হইলো 3জন মিলে একটা ফার্ম করছিল, এবিসি ফার্ম নাম ছিল। এখন তারা কি ফার্ম থেকে লিমিটেড প্রতিষ্ঠানে কনভার্ট হবে, আর জিএসসি-তে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করে তারা লিমিটেড প্রতিষ্ঠান করবে। তখন ফার্মের নামে যে সম্পদগুলো ছিল সেটা যদি তারা লিমিটেড প্রতিষ্ঠানের নামে নিয়ে যায় সেক্ষেত্রে তারা এই সুবিধা পাবে। তবে যেই পরিমাণ অ্যাসেটের ভ্যালু সেটা প্রত্যেকে যে তিনজনের এই শেয়ার হিসেবে অ্যাড হবে, তবে এই সুবিধা পাবে, তা না হলে পাবে না। তো এটাতে স্বাভাবিক যে প্রতিষ্ঠানের নামে কিছু থাকলে লিমিটেড করলে যে পরিমাণ অ্যাসেট থাকে তাদের রেশিও অনুপাতে যায়। আইনে এই কয়টা বিষয়ই ছিল, মানে এখানে কোনো জটিলতা নেই, খুব সহজ সিম্পল। যদি সহজভাবে বলি আবার, আমার অ্যাসেট বিক্রি করে যে গেইনটা হবে সেই গেইনটাই আমার ক্যাপিটাল গেইন। আর এই অ্যাসেটের অ্যাকুইজিশন ভ্যালু কোনটা? আমার পারচেজ ভ্যালু প্লাস সেই সাথে ডিরেক্ট যে খরচগুলো আছে সেই খরচগুলো যোগ হবে, যোগ হওয়ার পর বিক্রয় মূল্য থেকে বাদ যাবে, এটাই ক্যাপিটাল গেইন। তো এখানে অ্যাসেট যেমন জমি, যন্ত্রপাতি, ফ্ল্যাট, গাড়ি এগুলো আছে, সেই সাথে আরেকটা আছে সেটা হচ্ছে শেয়ার বাজার থেকে আমরা যে শেয়ার ক্রয় করি সেটা, সেটার ক্ষেত্রেও একই জিনিস। সেটার ক্ষেত্রে তো আর অ্যাকুইজিশন ভ্যালু নাই যে 10 টাকা কিনে 12 টাকায় বিক্রি করি, এরকম হয়তো আছে কি সার্ভিস চার্জটা যেটা আছে সেটা, তো ওইটা ওইভাবে আসে না। যা কিনি যা বিক্রি করি এই গ্যাপটাই শুধু ক্যাপিটাল গেইনে আসে, অবশ্যই ডিভিডেন্ড না। এইটুকু সিম্পল কনসেপ্ট। দাদা, আর শেয়ার বাজার থেকে যে ক্যাপিটাল গেইনটা আসে এটাও কি মানে ব্যক্তি পর্যায়ে মানে চূড়ান্ত কর দেয়? না না, এটা 50 লাখ টাকা। আমি আসতেছি, এই যে আসতেছি, এখনই আসতেছি, এই ওকে। তফসিলে আসতেছি। মানে এটা হলো আইনে যেগুলো ছিল সেগুলো বলে দিলাম। এখন আইনের বাইরে আরো যেখানে আছে, আইনের বাইরে আছে কোথায়? তফসিলে আছে।
সপ্তম তফসিলে আছে, এবং এটা এত ক্রিটিক্যাল, আমি একটু তফসিলটাও বের করব। মানে মানুষ এই আইন দেখে কনফিউজ হইব না কেন? সপ্তম তফসিল আগেরটাও বের করি, আর দুইটার সাথে দুইটা, এইটা হলো অধ্যাদেশ অনুযায়ী, হ্যাঁ, পরিবর্তন আসছে। দুইটা যদি মিলিয়ে না দেখায় তাহলে বুঝবেন না। আগে ছিল, এটা দেখা যাচ্ছে আশা করি তো, এটা আগের আইন অনুযায়ী এই যে জুন মাসে যে কারেকশন হলো সেটা না, হ্যাঁ। মূলধনী আয় হিসেবে পরিগণিত হয় এইরূপ আয় নিম্ন বর্ণিত কর আরোপিত হইবে কোম্পানির তহবিল ট্রাস্ট কর্তৃক আর অর্জিত। একটু জুম করলে ভালো হইতো ভাইয়া, একটু জুম করলে ভালো হইতো। এখন জি জি, ঠিক আছে ঠিক আছে। মানে কোম্পানি তহবিল ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়ের উপর 15%। এটা কতে গেল, মানে কোম্পানি তহবিল এবং ট্রাস্ট এই তিনটার জন্য কি ওরা জায়গা জমি ক্যাপিটাল মেশিনারিজ যাই বিক্রি করুক সেটার জন্য 15% তাদেরকে ট্যাক্স দিতে হবে গেইনটুকুর উপর। তারপরে বলছে কোম্পানি তহবিল ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে, যে ক্ষেত্রে মূলধনী পরিসম্পদ অর্জন হয় যদি 5 বছরের নিচে হয় তাহলে কি নিয়মিত হার। এটা বলছে কোম্পানি তহবিল ট্রাস্ট ব্যতীত, শব্দগুলো দেখেন। এখন আপনি কখন বুঝবেন যে আপনি স্বাভাবিক ব্যক্তির উপর পড়ছে বা অন্য কোন কোন উম, ব্যক্তির উপর পড়ছে, এটা বা কোন টাইপের প্রতিষ্ঠানের উপর পড়ছে? তো আপনাকে প্রথমেই বের করতে হবে কি, যেহেতু এখানে উল্লেখ করছে কোম্পানি তহবিল ট্রাস্ট, খুব সচেতন হয়ে আপনারা একটু কনসেন্ট্রেশন করেন। মানে আইনের মাঝ পেজটা আপনাদেরকে শিখাইতেছি যে কোন কোন জায়গায় যে কনফ্লিক্ট হয় এবং এগুলো সমাধান আসলে কিভাবে পাবেন। এখানে বলছে কোম্পানি তহবিল ও ট্রাস্ট, এই তিনটা ক্যাটাগরিকে বুঝাইছে। তাদেরকে কি দিতে হবে? 15% হারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হবে। এরপরে বলছে কোম্পানি তহবিল ট্রাস্ট ব্যতীত, এই তিনটা ব্যতীত। তাহলে মানে এই তিনটার বাড়ি কি কি আছে আপনার এটা জানা দরকার, কারণ এখানে আরো আছে যে ব্যক্তিকে আবার কিন্তু ছাড় দিছে। তাহলে আপনার এইটা তো কনফার্ম হইতে হইব, তাহলে আর অবশিষ্ট কারা আছে তাদেরকে বের করতে হবে। তাদেরকে বের করার জন্য আপনাকে এটা জানতে হবে যে মানে এগুলো কিসের মধ্যে পড়তেছে। তাহলে এই যে আয়কর আইনের সংজ্ঞা অনুযায়ী কি বলছে, ব্যক্তি,
এই ব্যক্তি সংজ্ঞা দেখতে হবে। ব্যক্তি সংজ্ঞা যদি দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন এই জিনিসগুলো কি কি আছে, কয়টা হেড আছে। যেমন একটা কোম্পানি একটা হেড আছে, তহবিল একটা আছে, ট্রাস্ট একটা আছে, ফার্ম একটা আছে, হিন্দু অবিভক্ত পরিবার একটা আছে, তারপরে ব্যক্তি সংঘ একটা আছে। এই আপনি যদি ব্যক্তি সংজ্ঞা খুঁজে বের করেন তাহলে এই তিনটা গেল, তাহলে বাকি থাকে হিন্দু অবিভক্ত পরিবার, স্বাভাবিক ব্যক্তি, আর হইলো ব্যক্তি সংঘ। এই তিনটা থাকে। তাহলে এই তিনটার জন্য প্রযোজ্য। দেখেন আইনের মাইন্ড প্যাচ এর কিন্তু ব্যতীত বলছে, তাহলে আপনি যদি ওই ব্যতীত কারা কারা আছে এটা যদি খুঁজে না বের করতে পারেন আপনি এটা সমাধান করতে পারবেন না। তাহলে ব্যক্তি পড়লো, এখানে ব্যক্তি সঙ্গ পড়লো, তাহলে এদের জন্য বলছে কি স্বাভাবিক নিয়মিত কর হার। এখন আবার এখান থেকে আপনাকে ব্যক্তিকে বাদ দিয়ে দিতে হবে, কারণ ব্যক্তিটা এই আগের আইন অনুযায়ী এসআরওর মাধ্যমে সুবিধা দিছে। তাহলে ব্যক্তি বাদ দিলে থাকে কি ফার্ম থাকে, আর হইলো ব্যক্তি সংঘ থাকে, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি থাকে। তাহলে তাদের জন্য কিন্তু এই স্বাভাবিক রেট প্রযোজ্য। তারপরে বলছে যে ক্ষেত্রে মূলধনী পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির 5 বছর অতিক্রান্ত হইবার পর পরিসম্পদ হস্তান্তর হয়, সেক্ষেত্রে এরূপ মূলধনী আয়ের 15%। যদি ওইটা অর্জন মূল্য, মানে আজকে কেন হয়েছে, আজকে ধরেন 2000 ব্যাকডেটে গেলাম 2018 সাল, এখন 2025 সাল, তার মানে 5 বছর ক্রস করছে। এই 5 বছর ক্রস করলে তাদের কি ফ্ল্যাট রেট হয়ে যাবে 15%। কি মাইল প্যাচ দেখছেন। এখন যদি ব্যক্তির কথাই বলি, ওই এসআরও যদি জারি না করতো তখন কি হইতো, 5 বছরের মধ্যে হইলে তার সংশ্লিষ্ট যে স্ল্যাব, ওই স্ল্যাব মানে ইনকাম অনুযায়ী ওই স্ল্যাবে পড়তো, আর 5 বছর ক্রস করলে 15% হারে পড়তো। এখন যেহেতু এটা নাই, এই ব্যক্তির জন্য এটা ছাড় দিছে, তাহলে এই ব্যক্তি ছাড়া বাকি যারা আছে তাদের মধ্যে কিন্তু এই রেট প্রযোজ্য। যদি আপনি ফার্ম বলেন, ফার্মে যদি কোনো ইনকাম থাকে তাহলে প্রথম 5 বছর হইলে ফার্মের জন্য যে রেট সেই রেট প্রযোজ্য। ফার্মের জন্য আগের আইন অনুযায়ী ফার্মের জন্য রেট ব্যক্তি পর্যায়ের মতো রেট। এই এখন যেটা পরিবর্তন হয়ে আসছে সেটা তো ফ্ল্যাটে চলে গেছে। আর এটার ক্ষেত্রে যে 15% হবে ওই দুইটা ছাড়া। তা আপনি দেখেন এই ছোট্ট একটা জায়গাতে আপনাকে ব্যক্তি সংজ্ঞা বের করতে হইতেছে, আপনাকে কোথায় ফাইনাল ট্যাক্স সেটা বের করতে হয়েছে, তবে একটা জায়গায় নাই। আপনি এটা কাজ করতে হলে আপনাকে সেকশন 2 এর 69 যাইতে হবে, ব্যক্তি সংজ্ঞাতে যাইতে হবে কোথায় এসআরও আছে। তো এখন এই মানুষ, কোন স্বাভাবিক মানুষ এই দেখে তো এই মেকানিজম বের করতে পারবে না। জাস্ট এটা একটা ক্লু আপনাদেরকে জানালাম যে আইনের কত মাইল পেস আছে, কোনটার সাথে কোনটার সম্পৃক্ততা। এরপরে আসি, এবার যে আইনের পরিবর্তন হয়েছে এই পরিবর্তনে কি লিখেছে। এই পরিবর্তনে লিখেছে কোম্পানি তহবিল ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়ের উপর 15%। মানে কোম্পানি তহবিল ও ট্রাস্ট, ওই আগে যেটা বলা ছিল সেটাই, কোম্পানি তহবিল ও ট্রাস্ট শব্দ তিনটাই আছে। মানে ব্যক্তির যে সংজ্ঞাটা বের করি। একটু জুম করে নিন। এই যে ব্যক্তি সংজ্ঞা, ব্যক্তি অর্থ কোন স্বাভাবিক ব্যক্তি একটা, ফার্ম 2টা, ব্যক্তি সংঘ 3টা, হিন্দু অবিভক্ত পরিবার 4টা, ট্রাস্ট একটা 5টা, তহবিল একটা 6টা, কোম্পানি একটা 7টা। তাহলে এখানে বলছি কি 3টা, কোম্পানি তহবিল ও ট্রাস্ট, তাহলে বাকি 4টা অবশিষ্ট থাকে। এই 4টার মধ্যে কি প্রযোজ্য হবে, কোম্পানি তহবিল ও ট্রাস্ট ব্যতীত, তাহলে ওই 4টা পড়তেছে অন্যান্য করদাতার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হইতে অর্জিত মূলধনী আয়ের 15% ট্যাক্স প্রযোজ্য। মানে শেয়ার বাজার থেকে যে ইনকামটা হবে সেটার জন্য 15% ট্যাক্স প্রযোজ্য। কে ছাড়া, কোম্পানি তহবিল ও ট্রাস্ট, এই 3টা হেড ছাড়া। তাহলে আমরা দেখছি যে ব্যক্তি সংজ্ঞাতে 7টা হেড আছে, 7টা হেডের মধ্যে 3টা হেড গেলে থাকে 4টা হেড, 4টা হেডের জন্য প্রযোজ্য। এখন 4টা হেডের জন্য এটা যে প্রযোজ্য, এখানে আবার বলে দিছে কোথায়, ষষ্ঠ তফসিলে বলছে যে ব্যক্তি পর্যায়ের এই ক্ষেত্রে যে ইনকামটা তার জন্য সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স এক্সাম্পশন সুবিধা দিয়ে দিছে। তখন কি আবার ব্যক্তি পর্যায়ে একটা পরিবর্তন আসলো,
ষষ্ঠ তফসিল ক্লিয়ার করে দিই। কোন স্বাভাবিক ব্যক্তি কর্তৃক গৃহীত অনধিক 50 লাখ টাকার মূলধনী আয়, মানে শেয়ার বাজার থেকে যে আয়টা, সেটা যাহা তালিকাভুক্ত কোন কোম্পানি বা তহবিলের শেয়ার বা ইউনিট হস্তান্তর হইতে অর্জিত হইয়াছে, মানে শেয়ার ক্রয় বিক্রয় করে যেটা হয়েছে। আর আরেকটা বলছে না, কোন কোম্পানি বা তহবিলের স্পন্সর, ডিরেক্টর বা প্লেসমেন্ট শেয়ার বা ইউনিট হস্তান্তর হইতে অর্জিত আয়। এটা হলো প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর ক্ষেত্রে ডিরেক্টরদের, মালিকদেরকে যেই ডিভিডেন্ড দেয় সেটা, ওইটা ছাড়া আর কি, মানে কি ক্রয় করে আবার বিক্রি করে তখন যে গেইন হয় ওইটা ছাড়া, এইটা ছাড়া বাকিটা। তার মানে আপনি ডিরেক্ট যদি আপনি শেয়ার বাজারের কথাই বলি, শেয়ার বাজার থেকে যে আয়টা সেটাই প্রযোজ্য 50 লাখ টাকা পর্যন্ত। এখন এখানে বলছে 15% রেট প্রযোজ্য চারটার ক্ষেত্রে: স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার, ফার্ম, ব্যক্তি সংঘ। তাহলে আপনাকে একটা বাদ দিতে হবে, তিনটার জন্য 15% রেট প্রযোজ্য। দেখছেন মানে কতগুলো জায়গাতে কানেক্ট এই আইনটার সাথে, একটু কঠিন। হ্যালো, জি দাদা, শোনা যাচ্ছে। মানে অনেক কঠিন। কঠিন কঠিন হইলেও খরচ। মানে দেখেন কানেকশন কতগুলো। মাথার বিষয় কিছু বিষয় মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাওয়াটাই স্বাভাবিক, বললাম তো যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। আপনি যে শুধু এইটুকু দেখে বুঝে ফেলবেন, এইখানে এই অপশনটাই নাই। এটার সাথে দেখেন ব্যক্তি সংজ্ঞা আসছে, এটার সাথে এসআরও বা আইনের পরিবর্তন আসছে, যেটা এসআরও থেকে কি কিছু 163-তে অ্যাড করাইছে, ওইখানে আছে। এখানে ষষ্ঠ তফসিল আছে। তো এই যে এতগুলো প্যারামিটার দিয়ে রাখছে একটা জায়গাতে, তো স্বাভাবিক ব্যক্তির পক্ষে কি আসলে এটা বোঝা সম্ভব? সেজন্যই বললাম যে আপনাকে কানেকশনটা আমি দেখাইলাম, যে একটার সাথে আরেকটার কিভাবে ইন্টার কানেকশন হয়। যে আপনি শুধু এই লাইনটা পড়েই সমাধান করবেন তা কিন্তু সম্ভব না। এই লাইনটা পড়ে যদি সমাধান করেন আপনার ভুল হয়ে যাবে। জাস্ট এইটা আপনাকে অ্যাকনলেজ করা, আরো সচেতন ভাবে কাজ করতে হবে, এইটা জানানোর জন্য। আসি আমাদের শিটে। তো নতুন যে সপ্তম তফসিল, এই তফসিল অনুযায়ী এই মূলধনী আয়ের সাথে যা যা কানেকশন আমি এখানে এই যে সহজভাবেই তুলে ধরছি, কোনো ভয়ের কারণ নাই। এইটুকু পড়লেই হবে, আপনাদের আর পড়া দরকার নাই। কোম্পানি তহবিল ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়, যেমন এবিসি একটা লিমিটেড কোম্পানি, সে যদি কোনো অ্যাসেট বিক্রি করে ওইখান থেকে যদি কোনো ক্যাপিটাল গেইন হয়, সে সরাসরি 15% হারে ট্যাক্স দিয়ে দিবে। এখানে আর কোনো মানে কিছু প্যারামিটার নাই এই জায়গাতে। সেটা কি কি হবে? প্রতিষ্ঠান টাইপ, কোম্পানি, তহবিল ও ট্রাস্ট। এই ক্ষেত্রে আপনাকে কোনো হেডেক নিতে হবে না যে এখানে কোনো প্যারামিটার আছে, কোনো প্যারামিটার নাই। খ, এখানে চারটা আছে: ক, খ, গ, ঘ। এবার খ, কোম্পানি, তহবিল ও ট্রাস্ট ব্যতীত অন্য যে কোনো করদাতা যদি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা সিকিউরিটিজ বিক্রি করে লাভ করে, তাহলে সেই মূলধনী আয়ের 15% হারে কর দিতে হবে। এখানে একটা প্যারামিটার আছে, ওই তিনটা ব্যতীত। তার মানে অ্যাড করে দিই, ব্র্যাকেটে দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তির সঙ্গে হিন্দু অবিভক্ত পরিবার, অন্য যে কোনো করদাতা যদি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বা সিকিউরিটিজ বিক্রি করে লাভ করে, সেই মূলধনী আয়ের উপর 15% দিতে হবে। ও এখানে সরি, এখানে লিখে দিছিলাম, ভুলে গেছি। এর নিচে আমি মেনশন করে দিয়েছি যাতে বুঝতে পারেন।
তো তাদের জন্য কর হার 15%। এখন এখানে ষষ্ঠ তফসিল অনুযায়ী এইটাতে বলছে স্বাভাবিক ব্যক্তির জন্য কি 50 লাখ টাকা পর্যন্ত সুবিধা আছে। তো আপনাকে এই প্যারামিটারটা নিতে হবে, কারণ কাজ করতে গেলে কিন্তু আপনাদের সবগুলো ইস্যুই আসবে, সবগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা লাগবে, তা না হলে আপনি কাজ করতে পারবেন না। কেন? ধরেন আপনি স্বাভাবিক ব্যক্তিরও কাজ করবেন, আপনি পার্টনারশিপ ফার্মেরও কাজ করবেন, আপনি ধরেন কোম্পানিরও কাজ করবেন, তাহলে কোথায় কি কি ইস্যু প্রযোজ্য, সুবিধা প্রযোজ্য, অসুবিধা প্রযোজ্য, সেটা যদি আপনি ট্র্যাক না রাখতে পারেন তাহলে আপনার কাজ করা চ্যালেঞ্জিং হয়ে যাবে। শুধু এটুকু মাথায় রাখেন যে এখানে এই জিনিসগুলো আছে, তাহলে আপনি খুঁজে বের করতে পারবেন। তো তাদের জন্য কর হার 15%, এখানে লিখে দিছি। তবে স্বাভাবিক ব্যক্তির জন্য বিশেষ ছাড় আছে, সেটা হলো এই তফসিল 6 অংশ 1-36 অনুযায়ী, একটু আগে যেটা দেখালাম, এই সুবিধাটা পাবে। তাহলে আপনাকে শুধু এইটুকু জানলেই হবে যে কোথায় সুবিধা আছে, এখানে স্পষ্টভাবে লেখা আছে। এখন যদি আমরা এই ট্যাক্স কম্পিটিশন করি এই শেয়ার বাজারের ইনকাম থেকে, সেটা কিভাবে হবে? এখানে বলছে যে 50 লাখ টাকা পর্যন্ত সুবিধা আছে, তাহলে 50 লাখ টাকার নিচে যে যত আয় করবেন সবগুলো কি এক্সাম্পটেড হিসেবে চলে আসবে। আর এর বেশি গেলে সেটার উপর ট্যাক্স দিতে হবে। কত পার্সেন্ট হারে? এই যে 15% হারে। এটা কিন্তু এই স্বাভাবিক ব্যক্তির যেই রেট, এই রেট অনুযায়ী হবে না, এটা 15% হারে হবে। যেমন ওনার 45 লাখ টাকা ইনকাম হয়েছে ক্যাপিটাল গেইন পারপাস, তাহলে তার ট্যাক্সের রেট হবে কি 0 টাকা, 0 হিসাবে শূন্যই আসবে ট্যাক্স। কিন্তু যখন সে 50 লাখ টাকার বেশি করবে, 75 লাখ টাকা করবে, তখন 50 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি আসবে করমুক্ত। 25 লাখ টাকার উপর 15% হারে 3,75,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। এটা কিন্তু মনে রাখেন, ওই যে মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত হইলো এই আয়টা কিন্তু ওই যেই স্বাভাবিক যেই রেট, মানে যে রেশিওতে পড়বে গিয়ে, ধরেন 20 লাখ টাকা হইলো তার সব মিলে, না এখানে 25 লাখ, আর জেনারেল ইনকাম আছে তার 20 লাখ, 45 লাখ, তাহলে লাস্ট যেই স্ল্যাব 30%, ওই স্ল্যাবে পড়বে না, এটা 15% রেটই পড়বে। আমরা ফাইনাল ট্যাক্স যেমন করি না, যেটা হয়ে যায় আলাদা ক্যালকুলেশন করি, এটাও সেম এই 15% রেট হারে ক্যালকুলেশন করবেন। আলাদা আলাদা ক্যালকুলেশন করে তার টোটাল ট্যাক্স কম্পিটিশন করতে হবে। যখন এটা ব্যক্তি সংঘ হবে, ব্যক্তি সংঘ তো আমরা বুঝি অ্যাসোসিয়েট অফ পারসন, মানে আমরা যে ক্লাব করি, কয়েকজন মিলে সমিতি করি ওগুলো, বা পার্টনারশিপ ফার্মও যদি ধরেন, তো সে যদি 40 লাখ টাকা ইনকাম করে, তার ট্যাক্সের রেট 15% হারে হবে। এই 40 লাখ টাকার উপর 15% 6 লাখ টাকা তাকে ফ্ল্যাট ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রেও তার যদি ওই আলাদা রেট প্রযোজ্য হয় সেটা হবে না। যদি তার জন্য 30% রেট প্রযোজ্য হয়, এক্ষেত্রে 30% না, এক্ষেত্রে 15%ই তার জন্য ফাইনাল ট্যাক্স রেট। গো, দুইটা গেল সপ্তম তফসিলের, যেটা ক্যাপিটাল গেইনের সাথে কানেক্ট। গো, গয় বলছে কোম্পানি, তহবিল ও ট্রাস্ট ব্যতীত অন্যান্য করদাতা। অন্যান্য করদাতা আমরা বের করে ফেলছি 4টা: স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তি সংঘ, হিন্দু, অবিভক্ত পরিবার। তো এখানে প্রযোজ্য ক্ষেত্র কোনগুলো? জমি, ফ্ল্যাট, গাড়ি, যন্ত্রপাতি, গোল্ড, এগুলো যখন বিক্রি করি তখন প্রযোজ্য। ও যদি 5 বছরের মধ্যে সম্পদ বিক্রি হয়, যদি 5 বছরের মধ্যে সম্পদ বিক্রি হয় তবে তার স্বাভাবিক রেট প্রযোজ্য। ব্যক্তির ক্ষেত্রে হইলে তার স্ল্যাব অনুযায়ী, আর অন্যান্য ফার্মের জন্য তখন ছিল স্ল্যাব অনুযায়ী, ব্যক্তি সঙ্গে স্ল্যাব না, ফ্ল্যাট রেট, আর হিন্দু অবিভক্ত পরিবারও স্ল্যাব অনুযায়ী। কিন্তু এটা একটা ফাও, এটা এখন নাই, এটা আইন থেকে উঠে দিলে পারে। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বলছে যে 5 বছরের নিচে হলে যদি স্বাভাবিক রেট বসবে। এখন শর্ত হইলো কি, যখন আমি জমি বিক্রি করি, ফ্ল্যাট বিক্রি করি, হ্যাঁ, তখন স্বাভাবিক ব্যক্তির জন্য একটা সুবিধা দেয়া আছে।
যদি একজন স্বাভাবিক ব্যক্তি সম্পত্তি অধিগ্রহণ এর ক্ষতিপূরণ হইতে অর্জিত মূলধনী আয় সম্পত্তি হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় হয়, তবে কি এটা রেজিস্ট্রি অফিস উৎসে যে করটা কেটে নেয় সেটাই হলো ফাইনাল ট্যাক্স। তার মানে তাকে আর বাড়তি কর দিতে হবে না। তাহলে আপনাকে এটা এই জায়গায় জানতে হবে, যখন জমি বিক্রি করবে, ফ্ল্যাট বিক্রি করবে, বা সরকার অনেক সময় জমি নিয়ে নেয়, যে টাকা দেয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে 5 বছর হইলে কি হবে, 5 বছরের বেশি হইলে কি হবে। তখন আপনাকে ধরে নিতে হবে যে যেহেতু জমি বিক্রি করছে তার মানে ব্যক্তি পর্যায়ে এটা ফাইনাল ট্যাক্স, ফ্ল্যাট বিক্রি করছে এটা ফাইনাল ট্যাক্স, সম্পত্তি অধিগ্রহণ হয়েছে এখান থেকে যে আয় হয়েছে এটাও ফাইনাল ট্যাক্স। ব্যক্তি পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে নিয়ে আপনার কোনো কাজ নাই। কিন্তু ব্যক্তি পর্যায়ে না হলে অন্যান্য যে হেডগুলো আছে, ফার্ম, ব্যক্তি সংঘ, হিন্দু অবিভক্ত পরিবার, তাদের জন্য আপনার কাজ আছে। তারা হইলে কি রেট প্রযোজ্য হবে, 5 বছরের মধ্যে হইলে রেগুলার রেট, বেশি হইলে ফিক্সড রেট। তা 5 বছরের মধ্যেই ধরে নেই একটি ফার্ম 2021 সালে একটি জমি 30 লাখ টাকায় ক্রয় করেন, 2024 সালে সেটি 50 লাখ টাকায় বিক্রি করেন। তাহলে এখানে লাভ হইলো কত, 20 লাখ টাকা। 30 আর 50 পার্থক্য 20 লাখ টাকা। আর এটার সময় হয়েছে কত, 3 বছর। 21-এ কিনে 24-এ বিক্রি করছে, 3 বছর, 5 বছরের কম হয়েছে। তার জন্য তার রেট হবে কি রেগুলার রেট। ফার্মের জন্য তখনও রেগুলার, যদি রেগুলার রেট হয় স্ল্যাব অনুযায়ী পড়বে, আর এখন থেকে ফিক্সড রেট অনুযায়ী পড়বে। যদি 5 বছরের অধিক হয় তখন কি হবে, ফিক্সড রেট কত পার্সেন্ট, 15% ছাড়ে। 2015 সালে একটি ফ্ল্যাট 15 লাখ টাকায় কেনেন, কিনে 2024 সালে সেটা 65 লাখ টাকায় বিক্রি করেন। তাহলে লাভ কত, 50 লাখ টাকা। এই 50 লাখ টাকা 9 বছরের জন্য, 5 বছর ক্রস করতে 9 বছর হয়েছে, সেহেতু তার উপর ফ্ল্যাট রেট 15% হারে ট্যাক্স দিয়ে দিবে। ব্যক্তি হইলে দিবে না, এটা তো আগে ক্লিয়ার করছি। এটা গেল আরেকটা পার্ট। এখানে একটা দাদা ব্যক্তি হলে কি 5 বছর ম্যাটার না, মানে কোনো টাইম ফ্রেম নাই ব্যক্তি হলে? কোনো ম্যাটার নেই, ওকে। কোনো ম্যাটার নেই। এটা আগে এসআরওতে ছিল, এখন কি হয়েছে আইনে নিয়ে আসছে, যে আমি ধারা লিখে দিছি, ধারা 163(11) অনুযায়ী এটা নিয়ে আসছে, আইনের মধ্যে অ্যাড করে ফেলছে। তারপরে চোখ বন্ধ করে ব্যক্তি হইলে এটা এই ক্যালকুলেশন করবেন। চতুর্থত ঘ মূলধনী আয়ের বিশেষ ক্ষেত্র, দলিল মূল্যের অতিরিক্ত অর্থ গৃহীত হলে, ওই যে কোনো জীবন ভাই বলতেছিল তখন কি হবে, এটা হইলো সেই মাইর পেস। দেখেন আইনে কিন্তু লেখা নাই যে কখন কি করবে, এই তফসিলে আইসা এগুলো ক্লিয়ার করছে। ক উ গ দফায় যাই বলা থাকুক না কেন, মানে খ কিন্তু আমাদের শেয়ার বাজার নিয়ে গেল, শেয়ারের ইনকাম। তাহলে এই সম্পদ বিক্রি দুইটা জায়গায় আছে, একটা কতে আছে একটা গতে আছে। এই জন্য এখানে বলছে ক উ গ দফা যাই বলা থাকুক না কেন, যদি কোনো ব্যক্তি জমি বা জমি সহ স্থাপনা হস্তান্তরের সময় দলিলের মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করে, তাহলে সেই অতিরিক্ত অর্থ মূলধনী আয় হিসেবে ধরা হবে এবং এর উপর তফসিলের অনুচ্ছেদ 1 অনুযায়ী কর নির্ধারিত হবে। মানে 1 কতে যে রেট আছে ফাইনাল ট্যাক্স কত, 15%, এই 15% রেট অনুযায়ী ট্যাক্স কাউন্ট করবে। অর্থাৎ কোনো জমি বা ফ্ল্যাট বিক্রি করার সময় দলিলে রেজিস্ট্রি কাগজে যেটা লেখা হয় তা অনেক সময় বাজার মূল্যের চেয়ে কম দেখানো হয়, কিন্তু বাস্তবে বিক্রেতা হয়তো এর বেশি টাকা নিয়েছেন, তাই তো? কারণ মৌজা মূল্য অনুযায়ী হইলো রেট নির্ধারণ করে বিক্রেতা কি বেশি নিয়েছে। এবং এটা দুইটা ক্ষেত্রেই ঘটে। বিক্রেতা সুবিধা পায় কারণ মৌজা মূল্য দিলে তার রেজিস্ট্রেশন খরচ কমে, টোটাল ওই যে ভ্যাট কমে, ট্যাক্স কমে, সবগুলো কমার কারণে তার চাপ বাড়ে। কিন্তু সে যখন পেমেন্ট দেয় দেখা যায় পুরো টাকায় ব্যাংকিং চ্যানেলে দিয়ে দেয়। ব্যাংকিং চ্যানেলে দিলে মানে ওনার একটা সমস্যা আছে, সেটা অল্প সমস্যা, কিন্তু বেশি সমস্যা হইলো কার, বেশি সমস্যা হইলো যে বিক্রেতা তার। ওনার সমস্যা নাই কোন সেন্সে, ওনার সমস্যা নাই এই সেন্সে যে উনি তা আছে, অল্প আছে। এই দলিল দিলে দেখা যায় ওইখানে থাকে যে দলিলের মূল্য কত, ওইটা সাথে অল্প কিছু খরচ যোগ করতে পারে 10 to 15%। এখন যেহেতু এই টিডিএসটা প্রায় একটা 4, 5, 6 সর্বোচ্চ 6% পর্যন্ত অ্যাড হয়, এলাকা ভিত্তিক এটা ভেরিয়েশন হয়, সেই জন্য খরচটা বেড়ে যাচ্ছে।
তো বিক্রেতার ক্ষেত্রে যেটা বেশি ঘটে সেটা হলো ধরেন 50 লাখ টাকা বিক্রি করছে, দলিল মূল্য দেখাইছে 30 লাখ টাকা, 50 লাখ টাকা সে পাইছে ব্যাংকিং চ্যানেলে, আর দলিল মূল্য 30 লাখ টাকা, ব্যাংকে দিছে 50 লাখ টাকা, তাহলে বাড়তি কত 20 লাখ টাকা দিল। তো এই 20 লাখ টাকার ফলে তার কি ঘটছে, যদি তার ধরেন 15% ট্যাক্সও দেয়া লাগে, এটা তার জন্য অবশ্যই বার্ডেন। আর যদি 50 লাখ টাকা একসাথে করতো, সোর্সে হয়তো 4%, 5% বা সর্বোচ্চ 6% ট্যাক্স প্রযোজ্য হইতো। এই 6% তাও কে দিত, সেটা কিন্তু যে ক্রেতা সে দিত, তার উপর পড়তো না। আইন মানে বলছে যে বিক্রেতাই বহন করবে, বাস্তবে এটা হয় না, বাস্তবে হয় যে ক্রয় করে সেই আসলে এই টাকাটা বিয়ার করে, যার ফলে এই 20 লাখ টাকার 15% মানে 3 লাখ টাকা তাকে বাড়তি ট্যাক্স গুনতে হবে। এই এই ঘটনাটা ঘটার কারণে এই যে কি রেজিস্ট্রি দলিলে যা লিখছে আর সে যা টাকা পাইছে, যদি পুরোটাই আসতো, এই পুরো টাকাটাই কে দিত, আপনার এই ক্রেতা দিত, তাহলে তার উপর 1 টাকাও লাইবিলিটি পড়তো না। এখন কিন্তু এই 20 লাখ টাকার উপর 3 লাখ টাকা তার উপর লাইবিলিটি পড়ছে, তাকে বাড়তি ট্যাক্স গুনতে হবে। আর যদি সেটা প্রুভ করতে পারে, আবার প্রুভ যদি না করতে পারে, তাহলে কি হবে, এটা আদার্স ইনকাম দেখে তার সর্বোচ্চ যে ট্যাক্স রেট মানে স্ল্যাব অনুযায়ী যেটা পড়ে সেটা তার উপর বসায় দিবে। এটা হলো একটা মাইর পেস। ক্রেতার কি হয়, ক্রেতার হয় যে সে মানে 900 দিয়ে হয়তো হিসাব মিলাই দেয়, আর যদি অ্যাকাউন্টসে চেকে দেয় তারও একটু রিস্ক আছে, তো অত বেশি না আর কি। কিন্তু বিক্রেতার তো একেবারে ডিরেক্ট ট্যাক্স যায়া পড়তেছে এটা। তো বিক্রেতা যদি এটা প্রুভ করতে পারবে, এই যে 15% ট্যাক্স দিয়ে বাঁচতে পারবে, কখন, যখন এটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হবে এবং দলিলের প্রমাণ দেখাতে পারবে যে দলিলে বিক্রি করছে 30 লাখ টাকা, সে ব্যাংকে ঢুকছে, ওই যে কাস্টমার যে ক্রয় করছে সে 50 লাখ টাকা দিছে, তখন সে 15% ট্যাক্স দিতে পারবে। কিন্তু এই প্রমাণ যদি না দিতে পারে, তাহলে কি হবে, তাহলে তার ওই যে আদার্স ইনকাম হিসেবে দেখিয়ে সর্বোচ্চ রেট বসিয়ে দিবে, স্ল্যাব অনুযায়ী যেটা হয় সেটা বসিয়ে দিবে, এবং চাইলে এখানে জরিমানাও আরোপ করতে পারে ডিসিটি। যেমন মিস্টার সৌমিক 2025 সালে একটি ফ্ল্যাট বিক্রি করেন, দলিল মূল্য অনুযায়ী বিক্রি মূল্য 70 লাখ টাকা, আর ব্যাংকের মাধ্যমে পাইছে 90 লাখ টাকা, অতিরিক্ত 20 লাখ টাকা পাইছে। তো এটার ফলাফলটা কি, ফলাফলটা হলো 70 লাখ টাকা দলিল মূল্য অনুযায়ী রেজিস্ট্রি অফিস টিডিএস কাটলে সেটা ফাইনাল ট্যাক্স হয়ে যাইতেছে। তো 20 লাখ টাকা তো আসলে বাড়তি, এই যে 20 লাখ টাকার উপর তাকে 3 লাখ টাকা গুনতে হইতেছে। তো আমি যেটা বললাম সেটাই তো উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। এই হইলো মানে আপনার সেকশন গুলোতে যা কিছু আছে সহজ, কিন্তু তফসিলে যা দিছে সেটা হলো অনেক ক্রিটিক্যাল, এবং এই ক্রিটিক্যালটাই মার্কেটে ইমপ্লিমেন্ট। দাদা 3 লক্ষ টাকা যে অতিরিক্ত ট্যাক্স, এটা মানে কে দিবে? এটা কি ক্রেতা না বিক্রেতা দিবে যদি কখনো এটা ফাইন্ড আউট হয়? ধরেন আপনি বিক্রেতা, এটা ফাইন্ড আউট হয়েছে, ডিসিটি ধরবে কাকে, যে বিক্রি করছে তাকে, যে আপনি রিসিভার বিক্রি করছেন, যে আপনি বিক্রি করছেন আপনাকে ধরবে, সে কি ক্রেতা খুঁজবে? না না। আপনাকেই দিতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে কয়টা প্যারামিটার পাইলাম, একটা আমাদেরকে ব্যক্তির সংজ্ঞা বের করতে হবে, একটা আমাদেরকে ষষ্ঠ তফসিল বের করতে হবে, একটা এখন আইন 163(11) বের করতে হবে। এই তিনটার সাথে কানেকশন, এই তিনটার কানেকশন বের করে হইলো আমাদের এই ক্যাপিটাল গেইন বের করতে হবে। আপনাদের প্রশ্ন থাকলে এই টপিকস এর উপর করতে পারেন। আচ্ছা ভাই, এখানে ওই আপনার উৎসেকর যেটা জমির, হ্যাঁ, এটা তো নর্মালি আপনার মানে বিক্রেতা দেওয়ার কথা হয় আপনার আইনের ভাষা অনুযায়ী। তো এই ক্ষেত্রে ধরেন আমরা নর্মালিতে দেখি যে এটা আপনার ক্রেতা বহন করে। এই ক্ষেত্রে মানে আপনার রিটার্নের মধ্যে ধরেন এটা যে যেভাবে দিচ্ছে ওভাবে দেখাইলে তো সমস্যা তো নাই নাকি? আর যে আমি বিক্রি করতেছি কিন্তু আমি দিচ্ছি না, আসলে এটা ক্রেতা দিচ্ছে, ক্রেতার নামে ওইটা উৎসেকর্তনের ধরেন আপনার ওগুলো ইস্যু হচ্ছে আর কি, যা যা ডকুমেন্টস লাগে। তো এক্ষেত্রে আপনার মানে আপনার রিটার্ন ফাইলের মধ্যে আমি দেওয়ার কথা কিন্তু আমি দিচ্ছি না, এটা কোনো না সমস্যা না না হবে না কিনা? না, এটা সমস্যা না, এটা সমস্যা না। এটা হলো গেইন কি, ক্রেতার কি হবে, ক্রেতার মোট খরচের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে। আর আপনি বিক্রেতা, আপনার এটা উৎসে ট্যাক্স দেওয়া হয়েছে, আপনার নামে কিন্তু এই চালানটা হবে, সেটা পেওয়ার্ডের মাধ্যমে দেখ, সেটা চালানের মাধ্যমে দেখ, বিক্রেতা আপনি আপনার নামে কিন্তু চালান হবে, ক্রেতার নামে কিন্তু চালান হবে না। এখন হয় কি, আচ্ছা, প্র্যাকটিক্যালি মার্কেটে যে ভুল করে, কেস স্টাডি অনেকেই আছে, বিশেষ করে যারা নিজের কাজ নিজে করে, আর আবার কিছু আছে লোক আছে একটু
আমাদের মতো আইনজীবী যারা, তারা আবার একটু বেশি অ্যাডভান্স, তারা আবার কি করে, এটা অ্যাডভান্স ট্রিক্স হিসেবে দেখায় দেয় ক্রেতার, তার নামে তো না। এই দেখানো মানে ভুল করা। জি সে আজ হোক কাল হোক ধরা পড়লে মামলা জি খাবে, জি মামলা খাবে মানে না ভয়ঙ্কর একদম মামলা খাবে। হ্যাঁ, এটা অন্যায়। কেন, তার নামেই তো না, এটা কিনছে, তার এটা কি অ্যাকুইজিশন খরচ। আচ্ছা, তাহলে সে অ্যাকুইজিশন খরচ হিসেবে দেখাইতে পারবে এটা, মানে রাইট, অগ্রিম কর না দেখাই ক্রেতা অ্যাকুইজিশন খরচ দেখাইতে অ্যাকুইজিশন হবে। খরচ হিসেবে দেখাইতে পারবে, আর বিক্রেতা আচ্ছা এটা অ্যাডভান্স ট্যাক্স। যেই দেখ তার নামে চালান আছে, মানে সেই দিছে। দাদা এই এখন আমার নামে এই তো এই কথাটা ধরেন একটু আমি বুঝি না ক্রেতা, দাদা, এই কথাটা আমার একটু নাম, আরেকটু রিপিট করতেন। শাইনুর ভাই, আমি আবার ক্লিয়ার করি। জি ভাই, জি যখন এই ঘটনাটা ঘটে, চালানটা যে বিক্রেতা তার নামে হয়। জি জি ক্লিয়ার? জি জি ওকে। জি জি যেহেতু আপনার নামে হয়েছে, তার মানে এটা তা আপনার অ্যাডভান্স ক্রেতা, ট্যাক্স। সে এটা কানাচোরা দেখ আর আপনি দেন। আচ্ছা ভাই, আচ্ছা তো এখন যে বিক্রেতার নামে যে চালানটা হয়েছে, এখন আমি, ধরেন আমি জমিটা কিনছি, এখন আমি আমি যে এটা অ্যাকুইজিশন খরচটা দেখাবো, তাহলে এটা আবার ইলিগেল হচ্ছে না? কারণ আমার নামে তো সেটা নাই, ওই খরচটা তো ওই সেই নিয়ে নিছে, তার না না নামে না 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 বিক্রেতার নামে আছে। না 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 না, এটা অ্যাকুইজিশন খরচের মধ্যে আপনি অ্যাড করে দিতে পারবেন তো, এটা আপনি টাকা দিছেন না, এটা তো অনেক বেশি হয় না। আচ্ছা দিছি, কিন্তু এটা আমার তো ডকুমেন্ট আমার নামে নাই, মানে আপনার নামে না ডকুমেন্ট থাকলেও আমার নামে নাই, এটা অসুবিধা বলতে নাই। চাচ্ছি। ওই প্রত্যেকটা ডকুমেন্টস ধরে ধরে এই যে 10 to 50% যে মানে রেজিস্ট্রেশন খরচের সাথে অ্যাড করে, এটা ধরে ধরে দেখে না। আচ্ছা 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 ঠিক বুঝছি, আছে, মানে ধরে যায়, মানে এটা মানে যে মানে 10% বা 12% যা রাইট যায় ওটা মানে তারা রাইট ধরে নিয়ে রাইট রাইট। আচ্ছা আচ্ছা বুঝছি, ঠিক আছে ভাই, দাদা এই ধন্যবাদ। অ্যামাউন্টটা সম্ভবত দলিলের উপরে লেখা থাকে, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ 2025 কিন্তু বর্ণালে। সব দলিলে স্পষ্ট না। হ্যাঁ, সব দলিলে স্পষ্ট লেখা থাকে না। বিডিএস, ভ্যাট, টিডিএস, এই একচেট্রা একচেট্রা উপরে লেখা থাকে, সিল মারা থাকে, আর হাতে লেখা থাকে। দাদা আপনি তিনটা রেফারেন্স বলছেন আইনের, আমি একটু হয়তো মিস করে গেছি মনে হয়, যে ক্যাপিটাল গেইনের জন্য তিনটা ল একসাথে ট্যাগ করে পড়তে হয়। একটা বলছেন 163 মনে হয় বলছিলেন। হ্যাঁ, এই যে এখানে রেফারেন্স আছে, এই যে এই যে সিলেক্ট করছি দেখেন, এই যে 163-11। হ্যাঁ, এটা জি, একটা আছে। তারপরে হইলো ষষ্ঠ তফসিল, হ্যাঁ, এর আগেরটাও লেখা আছে। হুম, এই যে ষষ্ঠ তফসিল। আর ব্যক্তির সংজ্ঞার একটা বলছি, ব্যক্তির সংজ্ঞা। এখানে এই যে ব্যক্তি সংখ্যার মধ্যে 7টার মধ্যে এখানে গেছে কোম্পানি, তহবিল, ট্রাস্ট, আর এই যে এর বাইরে যেটা আছে, এই 4টা আমি লিখে দিছি। আচ্ছা, দ্যাট মিনস আমাদের তিনটা জিনিস ট্যাগ করে পড়তে হবে একসাথে বোঝার জন্যই তো। হ্যাঁ হ্যাঁ, ওকে ক্যাপিটাল গেইনে ক্রিটিক্যাল মামলা আছে। ওকে দাদা, থ্যাংক ইউ। দাদা এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, শিওর। আহ, বাবা যদি তার সন্তানকে অনেক সময় জমি দান করে না, এটা আপনি হেবা করে দেয় অথবা দান করে দেয়, এখানে তখন সন্তানের ফাইলে যে ওই সন্তানের ফাইলে যখন জমিটা দেখাবে, তখন ওই দলিলে যে মূল্য আছে, এই ধরনের কোনো মূল্য কি আপনি উল্লেখ করতে হবে? এটা উল্লেখ একটু করাটাই বেটার, মানে নতুন করে যারা করবে আসলে উল্লেখ করে দিয়েই বেটার। এখানে রেজিস্ট্রেশন খরচ তো বেশি না, অল্প একেবারে। এই সমস্ত হেফাজতুল্লির ক্ষেত্রে নামমাত্র একটা নাই, মানে ভ্যালু নাই, রেজিস্ট্রার অফিস। তো এটা মূল্য উল্লেখ করে দিলে ভালো। ছেলে হেফাজতুল্লিহ তো আপনি, থাকেই। হ্যাঁ দাদা অনেকে তো বলে যে কেউ যদি হেবামূলে একটা সম্পদ পেয়ে থাকে, হুম। সে আমি গ্রহীতা, আমার বাবার থেকে পেলাম হেবামূলে, ধর একটা নামমাত্র মূল্য দেখাইতে হয় সম্পদ রেজিস্ট্রি করার জন্য, বাট ওই মূল্যটা নাকি যে সম্পদটা পেলো তার রিটার্নে দেখাইতে হয় না। দাদা এটা কি সঠিক কথাটা? কেউ দেখাবে না, না দেখানো মানে বোকামি। আচ্ছা আচ্ছা ধরেন কেন, ধরেন আপনার নামেই একটা হেবাদলিল হয়েছে, আপনার বাবা আপনাকে দিয়ে দিছে, আপনার 5 ভাই, পৈতৃক সম্পত্তি সবাই যে হারে ভাগ পাইলো তো পাইলোই, আপনাকে এক্সট্রা একটা জমি দিয়ে দিছে, এটা দিতেই জি পারে। বা আপনি টাকা দিছেন, মানে জমিটা কেনার সময় আপনি টাকা দিছেন, আপনার বাবা নামে কিনেছে, পরে আপনার বাবা আপনাকে দিয়েছে। ওকে, এখন ইস্যু হইলো 10 বছর পরে আপনি জমিটা বিক্রি করবেন। জি। বিক্রি করলে যদি আপনার ফাইলে না থাকে, তখন এই ইনকামটা আপনি কিভাবে দেখাবেন? না এটা দাদা আমাকে যে বলছে একজন, দাদা আমি একটু বলতেছি কথাটা, সেটা হচ্ছে সে বলছে যে তুমি পরিমাণটা লিখে দাও, পরিমাণটা লিখে দাও, লোকেশনটা লিখে দাও, আর লিখে দাও হেবামূলে, মানে এই কথাটা আমাকে বলছিলাম, জানি না এটা আসলে সঠিক কিনা তার সলিউশনটা। না, ওটা মানে আগে এই ট্রেন্ডটা ছিল যে আচ্ছা স্বর্ণের দাম দেখাইতো না। হ্যাঁ, তারপরে ইচ্ছা মতো স্বর্ণ দেখাই দিত, এই মূল্য দেখাইতো না, এটা একটা পলিসি নিত। হ্যাঁ, তো আচ্ছা এখন স্ট্র্যাটেজিটা আসলে স্ট্র্যাটেজি থেকে বের হইতেছে। আপনার আচ্ছা দলিল আচ্ছা, যেহেতু আছে, আপনার দেখাইতে অসুবিধা কি রে ভাই? অসুবিধা কি সেটাই। হ্যাঁ, মূল্য জি থাকে, দাদা। বললাম না, ওই যে কিছু, মানে এটা ডিরেক্ট লয়ার,
আপনারা মানে একটা কনফ্লিক্ট আছে এখানে। আপনারা কে লয়ার, আমার সবার তো ব্যাকগ্রাউন্ড মনে নাই, আর কে হইলো অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের, এই দুইটার মধ্যে যারা ডিরেক্ট অ্যাডভোকেট, হ্যাঁ, তাদের মানে ইন্টেনশনটা অন্যরকম। তারা ক্লায়েন্টের সাথে মানে এই যে মামলা মোকদ্দমার যে ক্লায়েন্ট কি কোর্টে, এদেরকে যেমন মনে করে এই প্রফেশনে যারা আছে মানে ট্যাক্স পেয়ার, তাদেরকে একইভাবে ট্রিট করে। হ্যাঁ, ওইখানে যেমন 9/6 দিয়ে একটা সত্য মিথ্যা দিয়া হলো রিলিজ পাওয়া লাগবে, এই ট্রেন্ড থাকে, সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য, এক্ষেত্রেও তারা এরকম চিন্তা করে, কারণ তাদের ইন্টেনশনটাই তো এরকম। তো যারা মানে ট্যাক্স পেয়ার আছে, তাদের আসলে তারা মানে তারা ভুক্তভোগী, তাদের কাছে গিয়ে তারা এই যে আপনি যেটা বললেন এই ঘটনাটা বেশি ঘটায়, কোনোভাবে ধামাচাপা দিয়ে শেষ করে চলে আসে, কিন্তু ভুক্তভোগী কিন্তু পরে ট্যাক্স পেয়ার। যেমন আমি কর্পোরেট ট্যাক্সের কথা যদি বলি, এই যে একটা কোম্পানির কাজ করতেছি, সে নর্মালে 2019 সাল থেকে রিটার্ন দিয়ে আসছে, 18 সাল থেকে নর্মালে। তো নর্মালে দিলে হয় কি, আপনাকে অ্যাসেসমেন্ট করাইতে হয়, ট্যাক্স অফিস চিঠি দেয়, বছরের পর বছর দিয়ে গেছে, লাস্ট 2 বছর তারা রিটার্ন সাবমিট করে না, ওনার সাথে গ্যাঞ্জাম হয়েছে, ট্যাক্স অফিসে গেছে, যখন আমার কাছে ফাইল আসছে ভাই এটা আপনি কি করছেন, হ্যাঁ? এরপর যখন ট্যাক্স অফিসে গেছে, তখন ট্যাক্স অফিস থেকে বলছে আপনারা কাকি দিয়ে কাজ করাইছেন। তো বললো একজন, আপনার ওনার কাছে যান কেন? যে কোম্পানির ট্যাক্স মানে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে করতে পারে অ্যাটলিস্ট তার কাছে যাওয়া উচিত, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বুঝে তার কাছে যাওয়া উচিত। যে না বুঝে সে বুঝবেটা কি? একটা প্রতিষ্ঠানের কষ্ট গুডসুল আছে, সে সেই জিনিসই বুঝে না। একটা প্রোডাক্ট বিক্রি করে, তার কষ্ট গুডসুল আছে না, সেই জিনিসই জানে না, সেটা অ্যাকাউন্টস প্রিপারেশন করে দিছে, কি সব বেতন খরচ। তো কেন এটা সমস্যা, কেন? তারা তো এই ব্যাকগ্রাউন্ডের না, তাহলে ওই ব্যাকগ্রাউন্ড না। সেও জানে না, যে লয়ার সেও জানে না, এটা তার দোষ যে তা না। যদি ভালো ব্যক্তি হতো, ভাই আমি এই জিনিসটা জানি না, আপনি একজন মানে সে আরেকজনের কনসালটেন্সি নিয়ে করতো, সেটাও করে নাই, তাহলে ভুক্তভোগী ট্যাক্স পেয়ার আজকে তার মানে লক্ষ লক্ষ টাকা জরিমানা গুনতে হইতেছে, কি এই ভুলের কারণে। কি অনেকে তো আছে বেঁচে গেছে, ভালো লয়ার। সাময়িকভাবে কিন্তু বেঁচে গিয়েছে, সাময়িকভাবে তার কোনো জি, সমস্যা হয় নাই। সমস্যা সমস্যা 5 বছর পরে আইসা তার সমস্যা কি পাহাড় সমান দাঁড়াইছে। তো অনেকে আছে শুনছি, আপনার ধরেন এরকম নিজে হয়তো অ্যাকাউন্টস বোঝে না, বাট কোন সিএ ফার্ম থেকে অ্যাকাউন্টস তৈরি করে নিয়ে পরে এটা তারা রিটার্নটা তৈরি করে দেয়। পরে এখন সিএ ফার্মের কাজ কি? সিএ ফার্মে তো জানতে দিব, আর আগে যে অ্যাকাউন্টস গুলো হয়েছে, এই লয়ার অ্যাডভোকেটরা বলছে ভাই এইটা করে দেন, এটা এটা আপনার এত কিছু জানা দরকার নাই। এখন না ডিবিসি নাম্বার দিছে, রেস্ট্রিকশন দিছে, জি এখন জি। অনেক কিছু জানতে হবে, বিজনেস টাইপ কি, অনেক ক্যালকুলেশন করে, তাও এখনো এমন অনেক ফার্মাসি কিছুই দেখে না, যা দেয় তাই করে দেয়। ঠিক আছে, যে ওই নলেজে নেয়া যে আসলে এটা তার বিজনেস টাইপের সাথে এই খরচটা এই জিনিসটা অ্যালাইন করে কিনা, এবং এটার উপর ট্যাক্স প্রযোজ্য, হ্যাঁ সোর্স ট্যাক্স আছে, কোন হেডটা দিলে সোর্স ট্যাক্স পড়বে না, কোন হেডটাতে দিলে সোর্স ট্যাক্স পড়বে, তাকে কিভাবে বাঁচানো যায়, এই ইন্টেনশন কয়জনের আছে? একেবারে রেয়ার, বুঝছেন? তো এই জন্য বললাম যে ওই যারা অ্যাডভোকেট তাদের সাথে এই জায়গাটা গ্যাপ কাজ করে, এটা তাদের কোনো দোষ না, তারা যেই মানে পরিবেশে থাকে ওইটার সাথে আসলে অ্যালাইন, এই জন্য এই সমস্যাটা তৈরি হয়। আপনি যেটা বললেন, উনি বলছে এই ট্রেন্ড থেকে 20 ভরি স্বর্ণ দেখায় দেয়, কোনো ইস্যু না। এখন 20 ভরি স্বর্ণ দেখাইলে, এখন আগেও ছিল স্বর্ণ দেখাইলে, তাহলে এখন হলে যখন ফাইল অডিটে পড়বে তখন অ্যাসেসমেন্ট হবে, তখন যাচাই হবে আপনি 20 ভরি স্বর্ণ কিভাবে পেয়েছেন, দেখালে গিফট পারপাস। আরে গিফট একজন একজনকে 20 ভরি দেয়, আপনি যারা দিয়েছে তাদের ফাইলে কি আছে 20 ভরি স্বর্ণ যে দিয়েছে? তো এই সমস্ত মানে ইন্টেনশনের কারণে এই সমস্যা তৈরি হয়েছে। ওকে যাই দাদা, হোক, আমি থ্যাংক ইউ। এখানে কাউকে দোষারোপ করছি না, এখানে যদি কেউ অ্যাডভোকেট থেকে থাকেন আমাকে ক্ষমা করবেন। মানে পরিস্থিতিটা, আমি কালচারটা যেটা তৈরি হয়েছে, দাদা আমি শুনলাম, আমি আসলে অ্যাডভোকেট হিসেবে আপনি যেভাবে এই করলেন, এটা আসলে আমাদের জন্য অনেকটাই যায়, কিন্তু বাট এটা বাস্তবতা এটা। আমি কিন্তু মানে পরিবেশটার কথা বলছি, মানে এই প্রেক্ষাপটে তারা এটা করতেছে, কারণ তারা ফোকাস কিন্তু এখানে না। আবার যারা ডিরেক্ট ট্যাক্সেশনে কাজ করে অ্যাডভোকেট যারা আছে, তাদের আবার এই ফোকাস নাই। হ্যাঁ, আর যারা দুইটার সাথে সম্পৃক্ত তাদের এই ফোকাসটা বেশি। যারা ক্রিমিনালের সাথে সম্পৃক্ত তারা আবার এই ট্যাক্সের কাজ নিতে চাচ্ছে, এই ক্ষেত্রে বেশি ঘটে আর কি। তার কারণ তারা ফোকাসটা তো ক্রিমিনালের সাথে, এই ট্যাক্স আইনের সাথে না, এই এই ক্ষেত্রে বেশি ঘটে। যাই হোক, আমি কিন্তু দোষারোপ করে বলতেছি না, আমি আবারও বলছি, কারণ যে যেটুক জানে সেইটুকুর উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। বলেন আর প্রশ্ন, দাদা, একজন একজন করে বলেন। উত্তরাধিকার সূত্রে যদি কেউ জমি প্রাপ্ত হয়, উত্তরাধিকার সূত্রে যদি পায়, তাহলে সেটা কিভাবে দেখাবে?
পায় কিভাবে দেখাবে? যখন আপনার নামে খারিজ হয়ে যাবে তখন আপনার ফাইলে দেখাইতে পারবেন। জি। এখন উত্তরাধিকার যখন পায় তখন মানে কিন্তু ভ্যালু থাকে সেখানে না, তাই না? সেখানে কি কোনো মূল্য দেখাইতে হবে, মানে কোনো সেটাই তো ভ্যালু বললাম, দেখাইতে হবে কিনা? সেটাই তো বললাম যে ভ্যালু থাকে না। হ্যাঁ, ভ্যালু না আচ্ছা, থাকলে জি। যখন আপনার নামে এটা হয়েছে তখন আপনার যে মৌজা মূল্য ওটা দেখিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আর যদি না আচ্ছা, পেতেন তা তো জি। অসুবিধা নেই, কারণ দলিলে নাই বা এই সমস্ত ক্ষেত্রে একটু থাকে। তবে বেটার হচ্ছে দিয়ে দেয়া। দাদা দাদা আমার আরেকটা, আমার ধন্যবাদ। প্রশ্নটা ছিল, আমি অনেকটা আনসার পেয়ে গেছি। ধরেন আমার আমার বাবার নামে জমি ছিল, আমার বাবা মারা গেছে গত 2 বছর হলো। তো সেই জমিটা আমার নামে আমি মিউটেশন করে নিয়েছি। হুম, এখন আমি যখন রিটার্ন দেখাবো তখন মানে এটা অ্যাকুরেটলি কিভাবে এটা দেখাবো? আচ্ছা, এগুলো আমি দেখাবো অলরেডি, কারণ ই রিটার্ন সিস্টেমে ঢুকে রিটার্নে আচ্ছা কিভাবে আচ্ছা। দেখাবেন, সেটা হ্যাঁ। ম্যানুয়াল রিটার্ন হোক, সেটা ই রিটার্ন হোক, আমি রিটার্ন সিস্টেমে আপনাদের দেখাবো এই জায়গাগুলোর ক্ষেত্রে কিভাবে আমরা এন্ট্রি দিব। দাদা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা ছেলেকে জমি ক্রয় করে দেয়। এটা আসলে বাবার ইসের থেকেই টাকা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা যাচ্ছে, কিন্তু মালিক হচ্ছে হচ্ছে ছেলে। তো এই ক্ষেত্রে ছেলের ফাইলে ওই জমিটা বা ওই জমির মূল্যটা কিভাবে দেখানো সুবিধাজনক বা আইনগত হবে আর কি? সিম্পল, বাবা ছেলেকে দান করছে, বাবা তো ছেলেকে দান করতে পারে, তবে শর্ত হচ্ছে দুইজনের রিটার্ন ফাইলেই থাকতে হবে। তো ওইখানে যে পারপাসটা আছে, ওই পারপাসটা আপনারা কি লিখবেন আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এই রিটার্ন সিস্টেমে দেখাই দিই এগুলোর ক্ষেত্রে। এই যে কয়জনের প্রশ্ন করছেন আমি সবারটাই একটু ক্লিয়ার করে দিচ্ছি। এমনিতে আমরা এখন প্র্যাকটিসে ঢুকতাম। অ্যাসেট লায়াবিলিটিস, এগ্রিকালচার প্রপার্টি হোক আর নন এগ্রিকালচার প্রপার্টি হোক, দুইটার একটাই তো। হ্যাঁ, যেটাই হোক আমরা একটাতে দেখি নন এগ্রিকালচার প্রপার্টি। যখন আপনার বাবা আপনাকে দান করবেন, হুম, দান না, ধরেন পৈতৃক, ওই পৈতৃক সূত্রে পেয়েছেন যেটার মূল্য নাই, এগ্রিকালচার দিয়ে দেখান দাদা, এগ্রিকালচার দিয়ে দেখান। ওই একই, এগ্রিকালচার নন এগ্রিকালচার একই, মানে টাইপ গুলো একই, যেখানেই দেখাবেন হেড গুলো একই, এখানে কোনো পার্থক্য হেড নেই। ডেসক্রিপশন আপনার ওই জায়গার বিবরণ দিবেন, নাম, ঠিকানা, এই মৌজা নাম্বার কত, যা যা থাকবে মূর্ধনি দিয়ে দিবেন। আরো বিস্তারিত দেখাবো, দিয়ে দিলেন, দেন এখানে লিখলাম। দলিল নাম্বার থাকলে তাও দেয়, ডেটও দেয়। টাইপ অফ একুজিশন, এটা আপনি আসলে কিভাবে একুজিশন হয়েছে, এটা পারচেজ ইনহেরিটেন্স। হয়েছে, এটা ইনহেরিটেন্স হয়েছে, এটা গিফট হয়েছে, তাহলে এটা আপনি ইনহেরিটেন্স পৈতৃক সূত্রে পেয়েছেন। সিলেক্ট এরিয়া অফ প্রপার্টি 10%, এই 10 হোক 20 হোক যাই হোক, এখানে ইউনিট আছে, এটা কি ডেসিমেলে না একরে? যদি একর হয় একর, ডেসিমেল হলে ডেসিমেল। এখন অধিকাংশ হইলো কি ডেসিমেলে দেয়, 10% দিলাম ডেসিমেল। কস্ট ভ্যালু অফ দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, ইনকাম ইয়ার 0 দিলাম, কারণ যদি ধরেন এই বছরে আইসা শুরু করেন শুরুতেই ছিল না। আর কস্ট ভ্যালু অফ দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, এই 10%, যদি বাজার মূল্য ধরেন 20 লাখ টাকা হয়, এখানে 20 লাখ টাকা দিয়ে দিবেন, এটা আমার পরামর্শ। হ্যাঁ, এখন খারিজ হলে তো আর এই জিনিস থাকে না, মূল্য থাকে না, শুধু নামে না তৈরি হয়, তখন এর বাজার মূল্য দিয়ে দিলেন। আচ্ছা, বাজার মূল্য দিয়ে দিলে পরে পরে তো এই টাকাগুলা মানে ব্যালেন্সে মিলাবো কিভাবে? কেন ব্যালেন্সে মিলাবেন কিভাবে? এটা এটা লাস্টে এসে 20 লাখ টাকা হয়ে যাবে না, ও, কনফ্লিক্ট হয়ে এটা যাবে এই না? যে এটা রিসিপ্ট আছে না, রিসিপ্ট না দেখালে তো হবে না। এখানে ধরেন দিলেন হ্যাঁ, 2 লাখ টাকা, 20 লাখ দিলাম, হ্যাঁ। 20 লাখ দিলাম, ওকে। এখন আইসা কি পাইছি আমি, পৈতৃক সূত্রে পাইছি, মানে বাবার কাছ থেকে পাইছি, এই হ্যাঁ। আদার রিসিপ্টে দিয়ে দিব, ইনহেরিটেড ল্যান্ড রিসিপ্ট, ল্যান্ড রিসিপ্ট ভ্যালু 20 ডেসিমেল 20 লাখ টাকা। ক্লিয়ার? সেম ক্লিয়ার। সেম ভাবে যখন বাবা পুত্রকে কোনো জমি কিনে দিবে, একই জিনিস এটাও, তখন জমি হিসেবে আসবে, ওটা ইনহেরিটেন্স হবে না, তখন হবে কি পারচেস। এটা হবে তখন পারচেস, তখন কিন্তু ইনহেরিটেন্স হবে না, গিফটও হবে না, কারণ ডিরেক্ট ট্যাক্স পেয়ার নিজের নামে হয়েছে। হাবিবুল ভাই প্রশ্ন করছিলেন তাই তো? জি, জি দাদা।
হ্যাঁ, জি তাইলে তার নিজের নামে যেহেতু তখন এটা পার্সেস হয়ে এখানে ধরেন হইলো 10 লাখ টাকা। বাম পাশে। হ্যাঁ, এবার নিচে আসবে কি, এই যে আদার রিসিপ্টে এখানে এসে হবে এই যে বাবার কাছ থেকে রিসিপ্ট ফ্রম ফাদার ফর ল্যান্ড পারচেস। ঠিক আছে, ওই 5% ধরেন 5 ডেসিমেল পারচেস। দলিল নাম্বার চালিয়ে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। 10 লাখ টাকা আরো স্বচ্ছ থাকবে। এই, তাহলে আপনি দুইটাই দাদা, মিলে- এটা কি আবার বাবার ফাইলেও দেখাইতে হবে এই যে না না বাবা না না, ও বাবার ছেলেকে? ফাইলে দেখাবে, বাবার ফাইলে তখন দেখাবে কি ছেলেকে দিয়েছে, দান দেখাবে। যেটা মারা গেছে তখন তার তো ধরেন কোনো ফাইল টাইল ছিল না, মানে সে তো আর রিটার্ন দেয় নাই কোনোদিন, মারা গেছে তারপরে এটার মানে ভ্যালুটা তাহলে তারটা কিভাবে কি হবে? মারা গেছে তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা দিবে কিভাবে? যে লোক মারা যায় তার অ্যাকাউন্ট থেকে টাকা দিতে পারে? ঠিক আছে, কিন্তু তার তো আর ইয়া নাই, অ্যাকাউন্ট নাই, সে লজিক রিটার্ন বলেন, কোনোদিন মানে দেখায় নাই। লজিক বলেন। এখন এটা আপনি না বলতে পারেন যে তার কোনো কি রিটার্ন হয় না, এটা বলতে পারেন। সে আগের মানুষ, হ্যাঁ বাবার বয়স হলো 75, বাবার অ্যাকাউন্টে টাকা হ্যাঁ আছে, সে টাকা দিয়ে আমাকে জমি কিনে দিছে, এটা হইতে পারে। মারা গেছে এই কথা বললেন না। তো এটা হইলে কি হবে, সে যদি রিটার্ন সাবমিট করে না, আপনার উচিত হবে তার নামে আরেকটা টিআইএন করে রিটার্ন সাবমিট করে দেয়া। তাহলে আপনার রিস্কটা কমে যাইতেছে। 10 লাখ টাকার ব্যাপার যদি তার ফাইলে না থাকে, তাহলে আপনাকে কি করতে পারে, এইটা ইনকাম হিসেবে দেখিয়ে দিয়ে তার উপর ট্যাক্স বসায় দিতে পারে। ট্যাক্স অথরিটির সেই রাইটস আছে, যদি সে আপনার কোনো কনসিডারই মেনে নিল না। ক্লিয়ার? কিন্তু দাদা আমি বাবার নামে যদি টিন খুলে যদি তার নামে একটা ফাইল রিটার্ন করে দিই, তখন তার উপর ট্যাক্স বসিয়ে দিবে না? কেন তার উপর ট্যাক্স বসাবে? তার বয়স 75, তার তো মানে ইনকামের টাকা জমা আছে, সেটা আছে না? আচ্ছা, মানে ওই 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 সেন্সে মানে তার ঝামেলা হবে না। না, ওই সংস্থায় যাবে না। মানে এ মারা দেখছেন গেলে তো, তো দরকারই নাই। কতগুলো ইস্যু আছে, কতগুলো প্যারামিটার, কত মানে জানার কিছু আছে এটা ফাইল করতে গেলে। মানে এই যে এগুলো সেটাই। রিয়েল কেস, কিন্তু হ্যাঁ এগুলো সব রিয়েল কেস। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। দাদা, স্যার এই জন্য কেউ ইনকাম ট্যাক্স দিতে চায় না। মানে কিন্তু এটারে আরো সহজ করার ওয়ে কম আছে, এগুলো নিয়ে অনেক রিসার্চ হয়েছে। হ্যাঁ, মানে কোনো না কোনো জটিলতা আছে, অন্যান্য দেশে এত কঠিনও আছে, খালি আমরা খালি চিন্তা করি যে সহজ। উন্নত দেশগুলোতে যে পরিমাণ ট্যাক্স দেয়, আপনি ওই ট্যাক্স তো বাংলাদেশের লোক দেয়ই না। কয়জন ট্যাক্স দেয়? যদি আপনি ধরেন এত কোটি জনগণ, কয়জন ট্যাক্স দেয়? ইনকাম করে কি, ইনকাম কম করে লোক, ওই লোক ট্যাক্স দেয় না। তো ওই ফাঁকি ঝুঁকি আমাদের আসলে বেশি দেয় না, এই জটিলতা থাকবেই। তো এখন হলে এই যে এনবিআর চাইতেছে প্রফেশনাল বেশি করে তৈরি করতে, করে আইনজীবী, রেভিনিউ বেশি অর্জন হয়। তবে তাদেরকে একটু প্রপার গাইড করতে হবে। যদি গাইড করতে পারে, বিভিন্ন ট্রেনিং এর আয়োজন করতে পারে, তখন হইলো এটা সার্থক হইব। কিন্তু ট্রেনিং এর আয়োজন না করতে পারলে এটা সার্থক হবে না। বুঝতে পারছেন? দাদা, এই আমার একটা জিনিস প্রত্যেকটা জানতে চাচ্ছিলাম। এ, কিছুদিন আগে মানে একটা অডিটের দিকে তাদের ওই কোম্পানির সম্ভবত একটা অ্যাগ্রো অ্যাগ্রো সম্ভবত আছে। তো আপনি যে এতক্ষণ যে ক্যাপিটাল গেইন সম্বন্ধে যেটা বলছেন, তো অ্যাগ্রো ক্ষেত্রে তো এটা আপনার বায়োলজিক্যাল গেইন হয়। তো এটা আমার কাছে জিজ্ঞেস করছিল যে এটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কিরকম হবে, আর ইনকাম ট্যাক্সের মানে ট্যাক্সের জন্য এটা কিরকম হবে। তো অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা তো আমি বলতে পারছি, কিন্তু আমি ট্যাক্সেরটা বলতে পারি নাই। এটা কি দাদা সেম প্রসেসেই, মানে যেটা যেভাবে বলছেন সেভাবেই হবে? এগ্রো বলতে যেমন কি বুঝেছেন ধরেন বলেন? তাদের যেমন ধরেন তার তার এগ্রোতে তো মানে তার অনেক গরু গাভী আছে, তার মধ্যে তার অনেকগুলো বাছুর হইতেছে। তো এটা তো তার ভাই, বায়োলজি। আপনার কথা ভেঙে আসতেছে, স্পষ্ট শুনতে পাচ্ছি না। অন্যরা কি শুনতে পাচ্ছেন? না, ভেঙে স্যার ভেঙে ভেঙে আসতেছে, ভেঙে ক্লিয়ার আসছে। শোনা যায় না। আপনার মনে হয় হ্যাঁ নেটওয়ার্ক। দাদা, এখন শুনতে পারতেছেন?
হ্যাঁ 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 এখন এখন ক্লিয়ার, হ্যালো। এখন শোনা যায়। হ্যাঁ 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 দাদা, মানে তার কথা হচ্ছে যে তার যে এগ্রোতে যে গরু বা গাভী গুলা আছে, তা সেখান থেকে তো আপনার বাছুরও এখন হইতেছে। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আপনার ট্যাক্সের বায়োলজিক্যাল গেইনের ট্রিটমেন্টটা আসলে কি হবে, এটা আমাকে জিজ্ঞেস করছিল, কিন্তু এটা আমি ঠিক মতো আমি বলতে পারি নাই। ওরা কি লিমিটেড প্রতিষ্ঠান না এমনি পার্সন? না। হুম আবার কথা ভেঙে আসতেছে। লিমিট। মানে তারা কি লিমিটেড প্রতিষ্ঠান না ব্যক্তি? আপনার আমার মতো ব্যক্তি, সে একটা ডেইরি করছে, মানে ডেইরি ফার্ম করছে, ডেইরি ফার্ম করে সেখানে ব্যবসা করে। তো গাভী থেকে দুধ হয়, দুধ বিক্রি করে, প্লাস তো হয়, প্রজনন হয়, বাড়তে থাকে। মানে এটাই তো। লিমিট সেটাও তো আপনার এটা রিপোর্টে দেখাইতে হবে। তো ওই ক্ষেত্রে কি কোনো ব্যাড ট্যাক্সে কোনো ট্রিটমেন্ট আছে, মানে এটা মাঝখান দিয়ে কিভাবে দেখাবে? নাই ভাই, মাঝখান দিয়ে শুনি না। মানে এটা বলেন তো, লিমিটেড প্রতিষ্ঠান না পার্সন? লিমিটেড। লিমিটেড প্রতিষ্ঠান, এই তো। লিমিটেড দাদা। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। তো লিমিটেড প্রতিষ্ঠান, তারা ডেইরি ফার্ম। ক্লিয়ার? জি দাদা। জি দাদা। তাদের ব্যবসায়ী তো এটা। তারা কি ইনকাম দেখায়, কি বিজনেস ইনকাম দেখায় না এগ্রিকালচার ইনকাম দেখায়? এটা দাদা বিজনেস ইনকাম দেখায়। বিজনেস ইনকাম দেখায়। তো বিজনেস ইনকাম দেখাইলে জি তো দাদা। ওইখান থেকে যে ইনকাম, আপনি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি করছেন সেটা বলেন তো। আমাকে বলছে যে এটা আমি এই বাছুরগুলোরে কিভাবে দেখাবো। আমি বলছি যে এটা তো আসলে বায়োলজিক্যাল গেইন। আপনি গেইন ছাড়া তো আসলে এটা দেখানো, আমি আমি আর কেমনে দেখাবো। ঠিক আছে, কিন্তু যখন কিনা ট্যাক্সের কথা বলছে, সেটার অ্যান্সার আমি আসলে আমি দিতে পারি নাই। কারণ তার তো এটা ক্যাপিটাল তো তার এগুলাই। হ্যাঁ, এটা এই ক্যাপিটাল, ক্যাপিটাল না, মানে ক্যাপিটাল বললে ভুল হবে। মানে ক্যাপিটাল যেমনটা ক্যাপিটাল ক্যাপিটাল অ্যাসেট যেটা আমি, মানে ওনার কাছে তো ক্যাপিটাল অ্যাসেট বলতে না, এগুলাই। এটা তার ক্যাপিটাল, ক্যাপিটাল শুধু ওই গরু বিক্রি করে না, এটা তার প্রোডাক্টই। হ্যাঁ। এটা তার প্রোডাক্ট, বিজনেস ইনকাম। এখানে তো ওনার অন্য কিছু অ্যাড করার কোনো দরকার নাই। ধরেন এখন 10টা গরু নিয়ে ব্যবসা শুরু করছে, আমি উদাহরণ দিই একটা। 10টা গরু নিয়ে আচ্ছা। ব্যবসা শুরু করছে। এই গরু থেকে হ্যাঁ। আহ, প্রজনন হচ্ছে, 20টা গরু হয়েছে, ধরেন হ্যাঁ। এক করে হ্যাঁ। 20টা গরু হয়েছে। তাহলে হ্যাঁ। গরু কি বিক্রি করছে? তো 10 টাকা যে আচ্ছা। ক্যাপিটাল ছিল, এই যে খরচ দেখাইছে, এরপর দিন শেষে যেই পরিমাণ বিক্রি করে যেই প্রফিটটা হয়েছে, এটা তো তার বিজনেস ইনকামই। এটা আলাদাভাবে তো তাহলে দরকার নাই। তাহলে কি ওইটা কি দাদা মানে কারেন্ট অ্যাসেটে, বাকিগুলো কি কারেন্ট অ্যাসেটে চলে যাবে? কারেন্ট অ্যাসেটে যাবে। আপনি যখন যদি ওইটার সাথে সাথে। প্রফিটটা তো রিটেন হ্যাঁ। আর্নিংস চলে যায়। হ্যাঁ। হ্যাঁ। প্রফিটটা রিটেন আর্নিংসে চলে যায়। তো রিটেন আর্নিংসে চলে যাওয়া মানে তো লাইবিলিটিজ এর পার্টি আসা, মানে হ্যাঁ জি দাদা, হ্যাঁ জি দাদা, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ দাদা, বুঝতে পারছি। এবার প্র্যাকটিসে আসি। মিস্টার ক একটি ফ্ল্যাট 2015 সালে 50,000 টাকায় ক্রয় করেন। তিনি সেটি 2024 সালে 80,000 টাকায় বিক্রি করেন। 15 সালে কিনে 24 সালে বিক্রি করছে। ক মানে একজন ব্যক্তি, যেহেতু মিস্টার আছে, ক্রয়ের সময় 5 লাখ টাকা রেজিস্ট্রেশন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ করেছেন। তো এই ক্ষেত্রে তার মোট পরিসম্পদের অর্জন মূল্য কত আর মূলধনী আয় কত? তো অর্জন মূল্য 50 লাখ টাকা দিয়ে ক্রয় করছে, 50 লাখ টাকা আসলো, আর 5 লাখ টাকা আনুষঙ্গিক খরচ হয়েছে, 5 লাখ টাকা আসলো। তাহলে 50 আর 5 55 লাখ টাকা তার মোট অর্জন মূল্য। কনফিউশন আছে কোনো? হ্যাঁ ঠিক আছে। না, দাদা ঠিক আছে। এখন হইলো তার বিক্রি করতে, মানে তার ক্যাপিটাল গেইন কত হয়েছে। তাইলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 80 লাখ টাকা, ক্রয় মূল্য অর্জন মূল্য 55 লাখ টাকা, 25 লাখ টাকা তার ক্যাপিটাল গেইন। দাও দাও। কোনো কনফিউশন? না ঠিক আছে। এখন আসি, তাহলে এটা আমরা ই রিটার্ন সিস্টেমে কোথায় দেখাবো, বা রিটার্নে আমরা কোথায় দেখাবো।
আমরা যদি ম্যানুয়াল রিটার্নে যাই, ম্যানুয়াল রিটার্নে কিন্তু এরকম সেগমেন্ট নাই। হ্যাঁ, ওটা ডিরেক্ট অ্যামাউন্টটা বসে দিতে হয়। 79 ই রিটার্ন ক্যাপিটাল গেইন। কি বিক্রি করছে? ফ্ল্যাট বিক্রি করছে। তাহলে কি ট্রান্সফার অফ প্রপার্টি, এটা একটা হলো ল্যান্ড। এই হেডগুলোর কথা বলি না, মনে আগে হেডগুলা সম্পর্কে পরিচিত দিয়ে নেই। ট্রান্সফার অফ প্রপার্টি, এখানে ব্র্যাকেটে লেখা আছে ল্যান্ড অনলি, যখন শুধুমাত্র জমি ভূমি বিক্রি হবে তখন আসবে। ট্রান্সফার অফ প্রপার্টি হাউস স্ল্যাশ অ্যাপার্টমেন্ট, মানে আমি যদি বাড়ি বিক্রি করি ঘর সহ অথবা ফ্ল্যাট বিক্রি করি সেটা। তারপরে সাইনিং মানি ফ্রম দ্য ডেভেলপার, আমার যখন একটা জায়গা থাকবে এই জায়গা যদি আমি ডেভেলপারকে দেই তখন একটা কি সাইনিং মানি দেয়। এটার একটা শর্ত আছে। বেসিক্যালি এটা হইলো কি, আমার 5 কাঠা জায়গা আছে, তো এখানে 10 তলা একটা বিল্ডিং করবে, তো দেখা যায় 50-50 শেয়ার নেয়। 5 তলা 10 তলা বিল্ডিং করে 5টা ফ্লোর আমাকে দিবে, 5টা ফ্লোর ওই ডেভেলপার কোম্পানি নিবে। তো তখন কি একটা সাইনিং মানি দেয়। বেসিক্যালি এই সাইনিং মানিটা কি, সাইনিং মানিটা হলো জায়গা বিক্রি করলে যে টাকাটা পাওয়া যাইতো, ধরেন 2.5 কাঠা জায়গা বিক্রি করে আমি যে টাকাটা পাইতাম অনেকটা এই টাকার মতো নেই, কারণ অর্ধেক তো তাদেরকে আমি দিয়ে দিচ্ছি, বিনিময়ে কি 5টা ফ্ল্যাট পাচ্ছি, 5টা ফ্লোর পাচ্ছি, এরকম। তো যে সাইনিং মানিটা পাই সেই সাইনিং মানি, এটা আমি বললাম আমার ভাষায় ওয়ান কাইন্ড অফ কি ল্যান্ড সেল। তারপর কম্পেনসেশন এগেইনস্ট প্রপার্টি একুইজিশন, ওই যে যখন সরকারি কোনো রাস্তাঘাট করার জন্য যে জায়গা নিয়ে যায় ওইখান থেকে যে টাকাটা পায়, ক্ষতিপূরণটা পায়, সেটা। ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ইন্ডিভিজুয়াল, শেয়ার বাজারে যে আমরা শেয়ার ক্রয় বিক্রি করি তা। ট্রান্সফার অফ শেয়ার লিস্টেড কোম্পানি ডিরেক্টর স্পন্সর, মালিকরা যেই শেয়ার পায় সেটা থেকে যেই ক্যাপিটাল গেইন হয় তা। এটা শুধু ডিরেক্টরের জন্য। আর শেয়ার বাজারে যেটা করি সেটা হলো এটা। ট্রান্সফার অফ বিজনেস অর আন্ডারটেকিং, এটা হলো ওই ব্যবসায়ের যে বিক্রি করে ব্যবসায়ের পার্ট, সেটা ঘোষণার মাধ্যমে আমার একটা ব্যবসা আছে সেটা একটা অংশ আমি বিক্রি করে দিলাম, বিক্রি করে যেই ইনকামটা হলো তা। তারপরে আদার ক্যাপিটাল গেইন আর গেইন সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, কোনো এটা যদি থাকে কোনো এসআরওর মাধ্যমে বিভিন্ন সুবিধা দেয় সেটার ক্ষেত্রে। এটা হলো মোটা দাগে হেড। তো কমনলি কোনটা পাবেন? কমনলি পাবেন আপনি ল্যান্ড সেল পাবেন, ফ্ল্যাট সেল পাবেন, সাইনিং মানিও পাবেন, তো কম আর কি। তারপরে কম্পেনসেশন এটাও অনেক কম। আর এই ট্রান্সফার অফ লিস্টেড কোম্পানি শেয়ার বাজারে শেয়ার বিক্রি করে যে ইনকাম, এই তিনটা আপনারা মোটামুটি অ্যাভেলেবেল পাবেন। তো এখানে যেটা ছিল এটা কি ফ্ল্যাট সেল, মানে হাউস বা অ্যাপার্টমেন্ট সেল, এটা সিলেক্ট করব। প্রপার্টি ডেসক্রিপশন দিতে হবে, ফ্ল্যাট সেল, এটা কোথায় ছিল? ধানমন্ডি। ধানমন্ডি মানে ইলাবোরেটলি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ল্যান্ড এরিয়া করলাম 1000 স্কোয়ার ফিট। ও, এটা ডেসিমেল। ফ্ল্যাটের সাথে আমরা জানি কোনো একটা শতাংশ জায়গা থাকে এখন, আগে একটা সময় ছিল না, লাস্ট 15 বছর 20 বছর যাবতই এটা হয়েছে, এর আগে আবার এই জিনিসটা ছিল না। ধরেন 0.01 ডেসিমেল, এবার ফ্ল্যাট এরিয়া 1000 স্কোয়ার ফিট। ডেট অফ অ্যাকুইজিশন ছিল 2015। জানুয়ারি 1 তারিখ দিলাম। টিআইএন দিতে হবে বায়ারের, ফুল টিআইএন দিলে আবার নিবে না। এখন দলিলের মধ্যে কিন্তু টিআইএন নাম্বার লেখা থাকে এখন আপডেট গুলো। আর পুরাতন গুলো হইলে যদি এমন না পান সেক্ষেত্রে তাদের কাছ থেকে নিয়ে নিতে হবে যে ক্রয় করছে তার টিআইএন নাম্বার। আমরা একটা বের করে নেই। মানে আপনি ভুল দিলে সেটা নিবে না, সঠিকটাই দিতে হবে।
দিলাম সেলস ডিড নাও নাম্বার আর কি, দলিলের উপরে নাম্বার থাকে, এই নাম্বার, তারিখ দিলাম, সাব রেজিস্টার অফিস ধানমন্ডি, ধানমন্ডি, সেলস ডিড ভ্যালু সে কত 80 লাখ, কস্ট অফ একুইজিশন 55 লাখ। তখন হলো সোর্স ট্যাক্স যদি ধরেন 80 লাখের 6% ধরেন 6 8 48, 4,80,000, 4,80,000 নিয়ে নিস। এটাই কাজ তার। এই টাকার উপর হ্যান্ড ট্যাক্স কম্পিটিশনটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, ফাইনালি অনলাইন সিস্টেমে নতুনটা দেখ তারপরে কম্পিটিশনটা দেখাবো। এই এইভাবেই হলো আপনাকে এন্ট্রি দিতে হবে, সেটা কি হোক, ফ্ল্যাট হইলো একই কেস, জমি হইলো একই কেস, একই ফর্মুলা। তারপরেরটা আসি, দাদা ওখানে ল্যান্ডের যে পরিমাণটা লিখলেন, এটা কি ফ্ল্যাটের দলিলে যে ল্যান্ডের পরিমাণটা লেখা থাকে আংশিক, ওটা লিখতে হবে না? রাইট একদম। দাদা আরেকটা জিনিস, সাইনিং সেরিমনির যে অ্যামাউন্টটা বললেন, বেসিক্যালি তো আমরা ক্যাপিটাল গেইন অ্যামাউন্টটা বের করি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য মাঝখানে যে ডিফারেন্স ফিগারটা, ডিফারেন্ট অ্যামাউন্টটা। তো এখানে সাইনিং অ্যামাউন্টটা তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কিছু না, মানে যেটা বা পুরোটাই ক্যাপিটাল গেইন, এই তো দাদা? রাইট, ওটা একটা এগ্রিমেন্ট হয়, ডিডে লেখা হয় কত টাকা দিচ্ছে, ওই পুরোটাই ওইটা ইনকাম। আচ্ছা আচ্ছা। মিস্টার খ তার বাবার কাছ থেকে উইলের মাধ্যমে 2020 সালে একটি জমি পেয়েছেন। জমিটি 2020 সালের বাজার মূল্য অনুযায়ী 40 লাখ টাকা ছিল। তিনি 2025 সালে এটি 70 লাখ টাকায় বিক্রি করেন। রেজিস্ট্রেশন খরচ ছিল 50,000 টাকা। যেহেতু উইল মূল্য পাইছে, এটি রেজিস্ট্রেশন খরচ কম, তো এই জন্য 50,000 টাকা হয়েছে। তাহলে অর্জন মূল্য কত হবে, মূলধনী কত হবে বলেন? কনফিউশন আছে কোনো? 40 লাখ টাকা আর 50,000 টাকা, তাহলে অর্জন মূল্য 40,50,000 টাকা, আর বিক্রি করছে 70 লাখ টাকা, তাহলে 29,50,000 টাকা। কনফিউশন আছে কোনো? না 29 লাখ মতো। হ্যাঁ, পারবেন, এই একই প্রসেস। মিস্টার গো একটি জমি 15 জুন 2024 তারিখে বিক্রি চুক্তির মাধ্যমে 20 লাখ টাকা এবং বায়না সূত্রে 5 লাখ টাকা পায়। পরবর্তীতে 23 জুলাই 2024 তারিখে পুরো টাকা পরিশোধ করে রেজিস্ট্রেশন করে। এই আয় কিভাবে প্রদর্শন করবে, কোন অর্থ বছরে করবে? গুরুত্বপূর্ণ, এটা বলছি আমি একবার, আপনাদের মনে আছে কিনা? 2024 তারিখে মানে একটা এগ্রিমেন্ট হয়, জায়গাটা বিক্রি করবে 20 লাখ টাকায়, আর এই জুন 2024 এই বায়না সূত্রে 5 লাখ টাকা পেয়েছে। জুন মাসে কাজ শেষ, 5 লাখ টাকা বায়না পেয়েছে। জুলাই মাসে আইসা এই জমিটা বিক্রি করছে, মানে ফাইনালি ল্যান্ড হস্তান্তর হয়েছে, দলিল করে দিয়ে দিয়েছে জুলাই মাসে। তাহলে এইটা আপনার ট্যাক্স রিটার্নে কবে প্রদর্শন করবেন, কত করবেন, কিভাবে করবেন? যে কোনো এনিবডি বলেন দেখি। 5 লক্ষ টাকা, 5 লক্ষ আপনার 5 ওই লক্ষ টাকা আপনার দায় হিসেবে, মানে অগ্রিম দায় হিসেবে দেখাবে, আর পরবর্তীতে আপনার সেই 23 জুলাই ফাইনালি যখন রেজিস্ট্রেশন হবে, ওই অর্থ বছরেই মানে দেখাবে আর কি পুরো ইয়েটা। ইনকাম হিসেবে, তাই তো? জি জি হ্যাঁ, ওই জি জি। শাহিনুর ভাইয়ের সাথে একমত না কে? এটা একমত, এটা একমত। ঠিক আছে, একমত শাহিন ভাই। এই যে 2024-25 ইনকাম ইয়ারে এই লাইবিলিটি হিসেবে দেখাইতে হবে 5 লাখ টাকা, পরে এসে ওই লাইবিলিটি কমে যাবে, ক্যাপিটাল গেইন হিসেবে বাকি টাকাটা দেখিয়ে দিবে যেটা হবে, আর 20 লাখ টাকায় ক্যাশ তার অ্যাড হবে। মিস্টার আর ঘলি যদি এটা তো একই সেশনে হইতো, যদি এক সেশনে হইতো? সিম্পল,
ওই বছরে যদি একই কেজি ওটা 15 জন বিক্রি করে 20 লাখ টাকা পাইছে, তাহলে পুরোটাই কি এখানে ঢুকে যাইতো। এখন এমন হইতে পারে রেজিস্ট্রেশন করে দিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু টাকা ধরেন 5 লাখ টাকা বকেয়া রয়েছে, হইতে পারে না নিজের কাছের লোকদের এটা ঘটে না, মানে আমি আমার ভাইকে দিয়ে দিলাম, তখন কি হবে? তখন এটা বকেয়া হিসেবে থাকবে, মানে রিসিভেবল হিসেবে থাকবে, তার কাছ থেকে জমি বিক্রি বাবদ 5 লাখ টাকা পায়, যখন কি হস্তান্তর হয়ে যাবে। মানে এই কেসে তো ঘটতে পারে নিজের আত্মীয় স্বজনের কাছে যখন হবে, বাইরের মানুষের কাছে হয়তো এই বাকি থাকবে না, কিন্তু নিজের আত্মীয় স্বজনের কাছে এই ঘটনা ঘটতে পারে। মিস্টার ঘ লিমিটেড একটি ফ্ল্যাট বিক্রি করে 60 লাখ টাকায়। উক্ত ফ্ল্যাটের ক্রয় মূল্য 40 লাখ টাকা, রেজিস্ট্রেশন খরচ, ভ্যাট, সোর্স ট্যাক্স ইত্যাদি খরচ মিলে 5 লাখ টাকা প্রদান করেছেন এবং ক্রয়ের সময় তিনি একজন কনসালটেন্টকে 1.5 লাখ টাকা দিয়েছেন, কিন্তু তার থেকে কোনো উৎসে কর কর্তন করেনি। করণীয় অনুমোদিত খরচ কত হবে? এটা একটা লিমিটেড প্রতিষ্ঠান, বলতে পারবেন? ওই যে আমরা দেখছিলাম অনুমোদিত খরচ এর ক্ষেত্রে যদি দাদা কনসালটেন্টের ফিটা ছাড়া এটা অ্যালাউবল খরচ হবে না যদি টিডিএস কাটা হয়নি। হ্যাঁ, যেহেতু লিমিটেড প্রতিষ্ঠান টিডিএস যেহেতু কাটেনি, তার এটা খরচ হিসেবে সে দেখাইতে পারবে না। তাহলে এখানে মোট খরচ কত হবে? 45 লাখ। এখানে 5 লাখ টাকা আর এখানে 40 লাখ টাকা, 45 লাখ টাকা। ক্লিয়ার? এই 5 লাখ এই টাকাটা আসবে না, যদি ব্যক্তির ক্ষেত্রে হইতো তখন এটা কি আসতো, তার জন্য টিডিএস কোনো ইস্যু না। 40 45 তখন 46 লাখ 50 আসতো, প্রতিষ্ঠান হওয়াতে মাত্র 45 লাখ টাকা আসবে। ওকে। 5, মিস্টার চ একটি জমি বিক্রি করে 85 লাখ টাকায়, কিন্তু কর অফিসের তথ্য মতে সেই জমির বাজার মূল্য 1 কোটি টাকা। এখন আমাদেরকে কি করতে হবে? প্রথমে গ্যাপটা বের করতে হবে, কত পার্সেন্ট? 1 কোটি মাইনাস 85 লাখ, 15 লাখ, তাইলে 15 লাখ ভাগ 85 লাখ কত হয়? পাঁচ ভাগ 85 লাখ। সতেরো দশমিক 64%। তার মানে 15% ক্রস করছে, 15% যেহেতু ক্রস করছে সেহেতু এই 1 কোটি টাকার উপরই তাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, মানে বাড়তি 15 লাখ টাকার উপর আরো 15% ট্যাক্স দিতে হবে। একটা দিক শেয়ার বাজারের এই দিন হাগু বলতে ইয়া করতে পেট ইয়া করতে চলো মাস ব্যথা করতে চলে তখন আমরা তাদের জন্য যেতে পারি নাকি? গ্রাম আমাকে জানি কেন সেদিন খাবো। 45 টাকা লাভ করেছেন শেয়ার বিক্রি করে।
এইখানে এসে আমরা আরেকটা ক্যাটাগরি অ্যাড করব, শেয়ার। তখন আসবে ভিউ অ্যাকাউন্ট, যেহেতু শেয়ারটা লেনদেন হয় ভিউ অ্যাকাউন্টের মাধ্যমে। ব্রোকারেজ হাউস নেম এবি সিকিউরিটি লিমিটেড লিখলাম। পোর্টফোলিও রেফারেন্স নাও, এখানে যখন আপনার ই মানে এটা প্রমাণ কিভাবে প্রমাণ হবে, তারা একটা সার্টিফিকেট দিবে, পোর্টফোলিও স্টেটমেন্ট দিবে, ওই স্টেটমেন্টে একটা রেফারেন্স নাম্বার থাকবে, নাম্বার থাকে, এই নাম্বারটা এবং তারিখ দেয়, মানে চিঠিটা যে ইস্যু করে ওই ডেটটা, এই ডেটটা যে কোনো দিন হতে পারে, মানে দেখা যায় অর্থ বছর শেষ হওয়ার পরে আসে। তখন দিলাম গ্রস রিয়েলাইজড গেইন কত টাকা দেখছি, 45 লাখ, 45 লাখ। রিলেটেড এক্সপেন্স অনেক সময় কি হয়, আপনার সার্ভিস চার্জ নেয় না তারা, এসএমএস চার্জ নেয়, ওগুলো যদি আসে, ধরেন 5,000 টাকা আসলো, তারপর কমিশন যায়, হ্যাঁ, এই কমিশন গুলো এখানে খরচ দেখা দিতে পারবেন। তাহলে নেট 5 লাখ টাকা খরচ হইলো, 40 লাখ টাকা তার নেট হইলো। আজকে কি পরের টপিক ধরবো? এত লোড নেওয়ার দরকার নেই। না ভাই, আজকে বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন। দাদা একটা জিনিস একটু দেখার ছিল আর কি, যে প্র্যাকটিস চার্জ একটু দেখেন দাদা। চার, হ্যাঁ, এখানে তো বলছে যে গল লিমিটেড কোম্পানি, তো এই ক্ষেত্রে যদি কনসালটেন্টকে চেকে 1.5 লাখ টাকা প্রদান করে, সে 143 সেকশনের মাধ্যমে কি কি হতে পারে, এই এফেক্ট পড়তে পারে? 143 তো সোর্স ট্যাক্স। হ্যাঁ, তাহলে লিমিটেড কোম্পানি যখন কনসালটেন্টকে টাকা দিবে, পেমেন্ট করতে যাবে, তখন সে সোর্স ট্যাক্স কাটবে না? সেজন্যই তো সোর্স ট্যাক্স কাটার কথা ছিল, সেটা কাটে না দিকে তার খরচটা ডিজেলাও করে দিছে। ক্লিয়ার? যদি সে সোর্স ট্যাক্স কেটে, তাকে তো তার আইন অনুযায়ী তাকে কি 1,50,000 টাকার উপর ধরেন যদি 10% ট্যাক্স প্রযোজ্য হয়, 15,000 টাকা কেটে 1,35,000 টাকা দিত, সে সেটা করে নাই, কমপ্লাই করে নাই, তার জন্য খরচ ডিজেলও করে দিছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক্ষেত্রে জরিমানার যে একটা বিধান আছে, ওইটার কি হইতে পারে? এটা ভাই ক্যাপিটাল গেইনের প্ল্যান, বিজনেসের যে ইনকাম ওইখানে যা কিছু আছে ওইটা আমরা ওইখানে গেলে দেখবো। এখানে আচ্ছা, এখানে জটিলতা নাই, এখানে শুধু কি মানে অ্যালাওয়েবল খরচ কোনটা আসবে কোনটা আসবে না। জি, থ্যাংক ইউ। আর কেউ? দাদা আমার একটা প্রশ্ন, ওই উত্তরাধিকার সূত্রে ব্যক্তি পাইলো, ধরেন যে এক সম্পত্তি পাইলো, সেটা বিক্রি করলো 1 কোটি টাকায়, তাহলে এটা আমি যখন রিটার্নে দেখাবো তখন অর্জিত মূল্য কত হবে বা মূলধনী আয় কত হবে, এটা ক্যালকুলেশনটা আসলে কিভাবে হবে? উত্তরাধিকার সূত্রে পেয়েছেন? হ্যাঁ, এটা একেবারে হয়তো 30 বছর আগের বা 40 বছর আগের সম্পত্তি আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, আমি বিক্রি করলাম 1 কোটি টাকা। সেক্ষেত্রে এইটা আমি কোথায় কত মূল্য দেখাবো, কারণ এটা তো কোনো ভ্যালুয়েশন নাই আসলে। ঠিক আছে, একমত হইতেই পারে, প্রতীক সূত্রে পেয়েছেন, আপনার দাদারটা আপনার বাবা পেয়েছে, বাবারটা আপনি পেয়েছেন, তাই না? হ্যাঁ স্যার। তো যদি সম্ভব হয় ওই সময় যদি মূল্য বের করতে পারেন ভালো, মানে আনুমানিক মূল্য ধরেও করতে পারেন। যদি তাও না পান কি করবেন, 40 বছর আগে হয়তো যে 1 কোটি বিক্রি করছে তখন কিন্তু 5,000 টাকা ছিল, 2,000 টাকা ছিল, হ্যাঁ হ্যাঁ এটা হইতেই পারে, মানে হ্যাঁ অসম্ভবের কিছু না। তো ওইটা ধরে আপনি ক্যালকুলেশন করতে হবে, অথবা পুরোটা কোনো এখানে অ্যাকুইজিশন খরচই ছিল না, পুরো 1 কোটি টাকা গেইন, এটাও হইতে পারে। কারণ এটা আপনার জন্য তো ফাইনাল ট্যাক্স, ওই যেটা আপনি বিক্রি করছেন সোর্সে যে ট্যাক্স কেটে রাখছে এটাই আপনার ফাইনাল ট্যাক্স। যেহেতু আপনার এই বিষয় নিয়ে কোনো হ্যারাসমেন্ট নাই, ওই বাড়তি ট্যাক্সের ঝামেলা নাই, আপনি পুরোটি দেখে দিতে পারেন। পুরোটা দেখাইলে
হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দেখাতে পারেন, নামমাত্র 1 লাখ 2 লাখ টাকা দেখাতে পারেন। ওই সময় কত ছিল তা ওই আপনার যদি কি আপনার বাবাকে বা আপনার দাদার না থাকলে বাবাকে জিজ্ঞেস করলে তখন ভ্যালু কত হইতে পারে এটা বলে দিতে পারে। বুঝতে পারছি। থ্যাংক ইউ দাদা। তো ভাই এটা আবার যদি ব্যক্তি না হয়ে ওই হিন্দু অবিভক্ত পরিবার হয়ে থাকে তখন তো আবার আর এটা ওইটাতে ওদিকে যাওয়া দরকার নাই, হিন্দু অভিজ্ঞ পরিবার নাই ভাই বাংলাদেশে, সুতরাং এটি বাদ। তো এই জিনিসটা কেন আসলো? অন্য অন্য তো আছে, গোত্রের লোক আছে, কিন্তু হিন্দুদের নামটা কেন আসলো এখানে? এটা আগে তো জমিদারি প্রথা ছিল, এটা তো আপনাদের মনে আছে তো। হ্যাঁ এবং মানে কি জয়েন্ট ফ্যামিলি বেশি ছিল, হিন্দুদের মধ্যে বেশি ছিল। তো তখন হয়তো কি হ্যাঁ একজন কর্তা থাকতো, ধরেন আমার বাবা, হ্যাঁ আমার বাপ কাকারা এনারা 5 ভাই, সাথে জনসংখ্যা আগে বেশি ছিল, এই জয়েন্ট ফ্যামিলি ছিল হ্যাঁ তো। একজনে কর্তা ব্যক্তি সবাই যা উপার্জন করতো ওনার কাছে এনে দিত। তো উনি এবার আচ্ছা সংসারের ওনার ইনকাম এবং সংসারের আরো ইনকাম এবং সকল খরচ এখানে দিত। এবং যখন যা অ্যাসেট কিন্তু এটা এই সবার নামেই যাইতো। তো এখন সবার ইনকামটা একজনের কাছে যেহেতু আসতো এবং যা খরচ হইতো ওই এখান থেকেই খরচ হইতো, ওই তখন থেকে এই জিনিসটা প্রচলিত ছিল। প্রচলিত হয়ে আছে। হ্যাঁ, এই সেখান থেকেই এটা আসছে। বাট এটা এখন নাই, উত্তরবঙ্গে আমি শুনছি যে 2 একটা ফ্যামিলি আছে এরকম, এখনো আর কোথাও নাই, আসলে সব ইফেক্টিভ সেপারেট নাই হয়েছে এখন। এই ডিজিটাল যুগে আইসা। আর যে মহিলা মানুষের মধ্যে যে প্যাঁচ গোছ সংসার জীবন হয়ে একত্রিত থাকা সম্ভব না। তাহলে দাদা, যে 1 কোটি টাকা আমি জমি বিক্রি করে পাইলাম আমার বর্তমান ইনকাম ইয়ারে, তাহলে ওই টাকাটা আমি যে সমন্বয় করবো, এটাকে আমি সম্পূর্ণ টাকাটা আদার রিসিপ্টে দেখাই দিব? আদার রিসিপ্টে কেন দেখাবেন? তাহলে আমার এটা তো আমার ইনকাম না, কিন্তু আমি তো জমি বিক্রি করে পাইলাম। কেন, আমার ইনকামই তো হইলো, তাহলে তো আবার ক্যাপিটাল হইলো না। ইনকাম হলে তো আবার আমার এত টাকার ট্যাক্স দিতে হবে না? ট্যাক্স তো সোর্সে ট্যাক্স কেটে নিচ্ছেই। আপনি জমি বিক্রি করতেছেন, সোর্সে ট্যাক্স কাটবেন, এটা তো হইতে পারে না। আইন অনুযায়ী বাধ্যতামূলক এই রেজিস্ট্রির সাথে সোর্স ট্যাক্স দিতে হবে, এবং সেটাই ফাইনাল ট্যাক্স। ও ওইখানে আচ্ছা যা আচ্ছা। দিবেন সেটাই ফাইনাল ট্যাক্স। শুধু কাগজটা এটা রাখতে শুধু হবে। সমন্বয় করে দেখা দিতে হবে রিটার্ন। একদম। এই যে আপনাকে দেখাইলাম না, দেখেন সোর্সে ট্যাক্স প্রযোজ্য, এই যে এই যে ট্যাক্স ডিডাক্ট কালেক্ট এট সোর্স। তো এখানে যাই দেখাবেন, ধরেন এটার অ্যাকুইজিশন ভ্যালু নাই, এটা জিরো, তাহলে 80 লাখ টাকা ইনকাম না। এই দেখেন ক্যাপিটাল গেইন পুরো 80,000, 80 লাখ হয়ে গেছে। সোর্স ট্যাক্স 4,80,000, এটাই ফাইনাল ট্যাক্স, এবং পুরোটা আপনি ইনকাম হলো। তাহলে এই টাকাটা আপনার অ্যাসেটের কোনো একটা পাশে তো অবশ্যই আছে। দাদা, ভাড়া ইনকাম থেকে আমার একটা কোশ্চেন ছিল, যেহেতু 2 ক্লাস আগের। সেটা হচ্ছে বলেন। দাদা, মানে ব্যক্তি পর্যায়ে ধরেন আমার ভাড়া ইনকাম আছে, তো আমি আমার ভাড়াটের দিক থেকে কি আমার ক্যাশে পেমেন্ট নিলে কোনো সমস্যা, নাকি আমার ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে নিতে হবে, বা নিলেও লিমিট কত টাকা ইয়ারলি, এমন কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? হ্যাঁ আছে তো, লিমিট কত টাকা জানি আমি তো এই মুহূর্তে বলে গেছি, ওটা মনে হয় 5 লাখ টাকা তো যে একটা, যে 5 লাখ টাকা ওই যে অগ্রিম নিলে এটা ব্যাংক হ্যাঁ সেটা চ্যানেল নিতে আরেকটা, হবে। না না না, না সেটা আচ্ছা আরেকটা, একটা অ্যাডজাস্টমেন্ট। এটা একটা অ্যামাউন্ট আছে, মানে এখন মনে করতেছে না, কিন্তু আছে, অ্যামাউন্ট আছে যে এইটুকু পরিমাণ হইলে আপনাকে, ক্রস করলে আপনাকে ব্যাংকিং চ্যানেল নিতে হবে। আচ্ছা, এটা ব্যক্তির ক্ষেত্রে, মানে ব্যক্তির ক্ষেত্রে ভাড়া ইনকামের ক্ষেত্রে। আচ্ছা, আর ব্যক্তিও যদি আপনার কারো থেকে অ্যাডভান্স নেয়, সেটা অন্য কোনো ব্যক্তি হোক বা কোনো প্রাতিষ্ঠানিক ভাড়াটি হোক, তার থেকে যদি অ্যাডভান্স নেয়, সেটা হচ্ছে 5 লাখ টাকা ক্রস করে, তাহলে ব্যাংকে চ্যানেল নিতে হবে। এটা ব্যক্তি এবং কোম্পানি দুজনের ক্ষেত্রে 5 লাখ টাকার স্ল্যাবটা আছে, তো দাদা? হুম। ওকে ওকে। ক্যাশে যদি 5 লাখ টাকার বেশি টাকাটা নেন, সেটা ডিরেক্ট আপনার আদার্স ইনকাম হিসেবে হয়ে যাবে। আর ব্যাংকিং চ্যানেল নিলে ওকে, তবে যাই অ্যামাউন্ট নেন না কেন, এই অ্যাডভান্সের টাকাটা 5 বছরের বেশি আপনি নিজের কাছে রাখতে পারবেন না, এটা সমন্বয় করে আচ্ছা ফেলবেন। আচ্ছা, আমার উপরে ফেলতে হবে। ওকে দাদা। ভাড়া দাদা 25,000 টাকার উপর হলে ব্যাংকিং চ্যানেল নিতে হবে, যতটুকু জানা আছে আমার। না আমি হলো স্পেসিফিক ফিগারটা মানে মনে পড়তেছে না, কত মনে থাকবে এত বড় আয়। ছোট ছোট জিনিস অনেক সময় স্কিপ হয়ে যায় মন থেকে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আমি আবারও মনে করিয়ে দিই, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন যদি মনে করেন যে এখানে এই যে শেষে আমাদের আলোচনা শেষ, ক্লাস শেষ, এখানে আপনি প্রশ্ন করতে পারেন, আমার টাইম দিতে কোনো আপত্তি নাই। আর যদি তাও যে মনে করেন যে না এখানে আসলে বলতে গেলে সমস্যা, আপনারা পার্সোনালি আমাকে একটা টেক্সট দিয়ে বলতে পারেন, ফোন দিয়ে বলতে পারেন। ঠিক আছে, সবাইকে অশেষ জি দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ। শুভরাত্রি। শুভরাত্রি দাদা।